টিকটক বন্ধ যাওয়ার পরে দুজন এসেছিল আমার কাছে। এসেছিল হচ্ছে গিয়ে স্লো আর সঞ্জয়, বং জোকার্স। তো ওদের জন্য আসছে নস্টালজিয়া 2, গ্রিআইভিও কাজ করতো। আর কি রূপম ছিল, যারা এখন অন্য টিমে কাজ করছে। ক্লাস 12-এ আমি ড্রপ হই, মানে আমি আচ্ছা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ব্যাক চলে আসি ডান্সের জন্য। আমাদের পাড়ায় একদিন প্রোগ্রাম হয়, তো এমনি স্টেজে উঠে গেছি। তো প্রথম স্টেজ ওটা আমার। এক পালকা জিনা যে গানটা ছিল ঋত্বিক রোশনের, অভিনয়টা শেখাতো মানে ওরকম না, একটু পাপিতা ইয়াটা এরকম হচ্ছে না, একটু দেখিয়ে দাও। তো সঞ্জয় আসে একদিন দোকানে, তো এসে সিদ্ধান্ত নেয় যে প্রকাশদা আমি আর এখানে কন্টিনিউ করবো না, বা এরকম একটা ব্যাপার। আর ঠিক মন হচ্ছে না ঠিক, যে 3 জন মিলে আজকে 30,000 টাকা ইনকাম করছি, বাট 3 মাস পরে সেটা 3 লাখ টাকা হতে পারে। ইচ্ছে থাকে, আমাদের মেন্টর আছে, আমাদের যে গাইড করে সে শিখিয়ে কাজ করাবে, কিন্তু হ্যাঁ, সেই প্যাশনটা যাতে তোমাদের চোখে থাকে আর সেই ইচ্ছাটা থাকে, অবশ্যই হেল্প করবো। নমস্কার, বৈঠকখানার নতুন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি এই গরমের মধ্যেও আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং আনন্দে আছেন। আজকের আমাদের এই আড্ডায় একজন অতিথি আছেন, যিনি আদতে একজন কন্টেন্ট ক্রিয়েটার, এবং হয়তো অনেকেই আপনাদের মধ্যে ওনাদের কাজ দেখে থাকবেন। ওনাদের একটা ইউটিউব চ্যানেল আছে, এবং উনি তার বন্ধুদের সঙ্গে মিলিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলেছেন এবং বেশ কিছু বছর ধরে খুব ভালো ভালো কাজ করে যাচ্ছেন। আমরা সেই জার্নিটা শুনবো। কিন্তু উনি আদতে একজন অভিনেতা, ডান্সার, এবং অভিনয়টাকে খুব সিরিয়াসলি নেন বলে উনি একজন থিয়েটার অভিনেতা। তো আচ্ছা, অনেক কিছু বলতে গেলে আমি সব কিছু বলে দিতে পারবো, তো তাহলে আড্ডাটা হবে না। তো বেশি সময় না নিয়ে, বেশি বকবক না করে, চলুন আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই আমাদের আজকের অতিথি প্রকাশ শিকদারের সঙ্গে। নমস্কার প্রকাশ। নমস্কার সাবির, নমস্কার সবাইকে। তো কেমন আছো? দারুণ আছি, অ্যাজ ইউজুয়াল। তুমি কেমন আছো বলো? আমি ভালো। গরমে আসতে কোনো অসুবিধা হয়নি? না, একটু অসুবিধা হয়নি, মানে বেরোতে গরম লাগছিল, বাট ঠিক আছে, অসুবিধা হয়নি। আচ্ছা, এক্সাইটেড ছিলাম খুব যে কখন আসবো। শুনে ভালো লাগলো এক্সাইটমেন্টটা। তাহলে দর্শক বন্ধুরা, আমাদের এখন গেস্টরা একটু এক্সাইটেড হচ্ছে কাজ আসার জন্য। আমাদের জার্নিটা মোটামুটি ভালো দিকে যাচ্ছে মনে হচ্ছে। থ্যাংক ইউ, তাহলে থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য, থ্যাংক না ইউ। না, আমরা খুব ভালো লাগছে, আমরা খুব এক্সাইটেড তোমার সঙ্গে কথা বলার জন্য। আচ্ছা, যেহেতু মন খুলে কথা বলবো কিন্তু। একদম একদম আড্ডাটা মারবো, কারণ তুমি তো শর্ট ফিল্ম করো, আমি হ্যাঁ। নিজে একজন পরিচালক। হুম। তো আমাদের চ্যানেলটা আমাদের চোরকাটা, এবং তোমাদের চ্যানেল বং বং জোকার্স। জোকার্স। তো আমাদের অনেকটা আমরা ওই ক্রিয়েটিভ কন্টেন্ট নিয়ে একটা ভাবি কাজ করি। তো আশা করি অনেক কিছু সেম আমরা পাবো কাজ একদম, করতে গিয়ে। একদম। আমি দেখেছি তোমার কাজও দেখছিলাম, তুমি যে কাজগুলো মানে পোস্ট ধন্যবাদ। করেছো। বেশ তো ভালো। আমাদের আড্ডা শুরু করি তাহলে। তাহলে তুমি আমাকে বলেছিলে যে তুমি নিজেকে একজন অভিনেতা এবং ডান্সার হিসেবে পরিচয় দিতে ভালোবাসো, এবং তোমার একটা জার্নি আছে, এবং তুমি কিছু বন্ধু-বান্ধবদের দিয়ে সঙ্গে করে তোমার একটা চ্যানেলও আছে বং জোকার্স। সেটার একটা বড় জার্নি, আমরা সেটাতে আসবো। আমরা রিসেন্টলি কিছু কাজ দেখেছি। আমার রিসেন্ট ওদের কাজ দেখেছিলাম নববর্ষের সময়, জোকার্স। আমার খুব ভালো লেগেছিল ওটা জোকার। রিলিজ করেছে, ওটা অ্যাকচুয়ালি মানে আমাদের চ্যানেল থেকে রিলিজ ও হ্যাঁ, করেনি। সরি হ্যাঁ। ওটা যেখান থেকে রিলিজ করে, মাস প্রোডাকশন হাউস। অবশ্যই দেখো কিন্তু তোমরা। দুর্ধর্ষ অভিনয় করেছেন উনি। ওনার তো ওখানে এই পডকাস্ট নিয়ে আরেক জিনিস ছিল। পডকাস্ট নিয়ে ছিল ব্যাপারটা। শুরুটাই এরকম ছিল, পডকাস্ট শুরুটা ছিল। তো এরকম ছিল। তোমরা যদি না দেখে থাকো, প্লিজ আমাদের পডকাস্টের পর ওটা দেখবে, খুব ভালো লাগবে। তো তোমার যদি জার্নিটা ব্যক্তি প্রকাশে আসছি এখন, বং জোকার্সের একটু পরে আসছি। তো তুমি বলেছিলে তুমি একজন অভিনেতা এবং ডান্সার। তো এই যে আগে একটা স্কুল কলেজে থাকা, স্কুল পড়াশোনা করা, তারপর অভিনেতা হিসেবে নিজেকে বলা, বাড়িতে বলা, বা অনেক কিছু জার্নি থাকে, যেটা আমিও ফেস করেছি, সবাই এখানে ফেস করেছি, এখানে যতজন এখানে বসে আছে সবাই ফেস করেছে। তো যদি তুমি কমফোর্টেবল হও, তুমি বলতে পারো তোমার অডিয়েন্সকে। অবশ্যই বলবো, মানে আমারও মনে হয় তোমাদের জানা উচিত, আর তোমাকে তো অবশ্যই বলবো। বিষয়টা হচ্ছে মানে প্রথম ভালোবাসা বলতে গেলে অভিনয়ের আগে আমার কাছে ডান্সটাই ছিল, ইভেন এখনও আছে, কারণ ডান্স ফার্স্ট লাভ হিসাবে বলতে পারি। আর সেটার পেছনে অনেক বড় জার্নি আছে, অনেকটাই জার্নি, কারণ অভিনয় জগতে আসার থেকে ডান্সের জার্নিটা আমার একটু বেশি ছিল, অনেকটা ছোটোবেলা থেকে। 2002 সালের কথা মনে পড়ে গেল। কাহনে পেরে বেরিয়েছিল ওই সময়, আই গেস 2000 বা 2002, 2000 2000 কি 2002 2001, 2000 বোধ হয়। এরকমই হবে। 2002 সাথী বেরিয়েছিল। সাথী তার আগে হবে। তার আগেই 2001 হবে। 2002, হ্যাঁ হ্যাঁ, তো 2001 ওরকম সময় 2000, ছিল। হ্যাঁ। তো আমাদের না আগে ব্যাগের বিজনেস ছিল বাড়িতে, তো কারখানা ছিল।
তো সেখানে প্রায় ১০-১২ জন যারা মেম্বার মানে কারখানার যারা কারিগর তারা কাজ করতো। এবার আমি মাঝে, মাঝে ওই গানগুলো চলতো যখন ঋত্বিকের বেশি মানে কাহো না প্যারে যখন গানগুলো চলতো তখন তো ক্যাসেটে পাওয়া যেত না? ওই ক্যাসেটে টেপ রেকর্ডে যে ক্যাসেটগুলো হয় ক্যাসেটে এবার আমি অটোমেটিক্যালি ডান্স করতাম। মানে এমনি বডি নাড়াতাম, এরকম করতাম, দেখতাম, গান শুনে, ঠিক আছে? এবার আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল। তো সেখানে মাঝে, মাঝে দিত এরকম ব্যাপার। তো হট করে আমাদের পাড়ায় একদিন প্রোগ্রাম হয়। এবার আমাকে এমনি তারা বলে যে মানে বলছে, "কাকা তুই যা স্টেজে উঠে যা।" বাচ্চাদের ছোটবেলা তো বলছে, "তুই স্টেজে উঠে যা।" আমি স্টেজে উঠবো? কি করবো? হ্যাঁ, নাচবো। আমি অত ভাবিও নি। তো এমনি স্টেজে উঠে গেছি। তো ১ম স্টেজ ওটা আমার। ঠিক আছে? আর এক পালকা পাড়ায় যে অনুষ্ঠানগুলো পাড়ায় হ্যাঁ, অনুষ্ঠান হ্যাঁ। যেগুলো হয়। তো ১ম স্টেজ তো এই 'এক পালকা জিনা' জিনা। যে গানটা ছিল ওহ! ঋত্বিক তখন রোশনের ফেমাস। আমরা সবাই সিগনেচার স্টেপ যেটা ছিল সবাই করেছি আমরা সবাই বেসিক্যালি সবাই, সবাই করেছি এটা হ্যাঁ। এই গানটা করেছি। তো ওটা করার পরে মানে লোকাল বুগি, বুগি। হ্যাঁ, হ্যাঁ, বুগি, বুগি ছিল তখন ওই হ্যাঁ, সময়। লোকাল বুগি। ওইটা ছিল। হ্যাঁ। এবার তো ওই স্টেপগুলো মানে ডান্সটা করার পরে দেখলাম যে যা হয় অ্যাকচুয়ালি মনে পড়ে হালকা, হালকা যে খুব আনন্দ পেয়েছিল বাড়ির লোকজন সবাই খুব আনন্দ। আমি নিজেও জানতাম না। তখনও ভাবিনি যে আমি ডান্সার হব বা এরকম কিছু হব। বাড়ির লোকও ভাবিনি যে প্রকাশ আমার নিকনেম বুম্বা। হুম। ঠিক আছে? যে বুম্বা এরকম ডান্সার হতে বাহ! পারবে এই জায়গায়। নামেই আমাদের প্রসেনজিৎ স্যার আছেন। আরে কোনো ব্যাপার হ্যাঁ, না। আর কিছু চল তারপর? যাই হোক ওটাই। দেন তারপরে একটা সময় আসলো তখন ক্লাস 7 এ পড়ি। সেই ঋত্বিকের গানই আসলো। আমার একটা বন্ধু আর মনে, মনে না একটা ইচ্ছে ছিল, হয় না? যারা আর্টিস্ট হয় বা যাদের মধ্যে আর্টটা আছে তারা অটোমেটিক্যালি ভিতর থেকে একটা চলে আসে। একটা তো কল্পনা থাকে দেখবেন। কল্পনায় থাকে, একটা ইমাজিনেশন থাকে। আমি ছবি আঁকতে খুব ভালোবাসতাম। বাহ! মানে এখনো ভালোবাসি। তো ভিতরে বেশ ছিল, কিছু জিনিস ছিল। তো জগদ্ধাত্রী পুজো ছিল, ক্লাস 7 এ পড়ি। তো সেই সময় আমার একটা বন্ধু ও নাচ শিখতো মোটামুটি। তো ও বলছে যে, "আমি না এখানে স্টেজ পারফরম্যান্স করব।" তো আমারও একটা ইচ্ছে জাগলো ভিতর থেকে যে ঠিক আছে যখন করছি আমিও তো একটা পারফরম্যান্স করতেই পারি, এমন কোনো অসুবিধা নেই। দেখা যাক কি হয়। আর টিভি দেখে, দেখে নাচগুলো শিখতাম। ঠিক আছে? আর ওই সময় ঋত্বিকের 'ধুম 2' বেরিয়েছিল। সরি হ্যাঁ 'ধুম 2' বেরিয়েছিল। 'ধুম মাচালে' যে গানটা টাইটেল ট্র্যাকটা। তো আমি ওই টিভি দেখে, দেখে আমি আর বন্ধু এরকম দুপুরবেলা আর আমাদের টিভিতে খুব কম গানটা আসতো। এমন না যে হ্যাঁ, রেগুলার আসতো। হ্যাঁ, হ্যাঁ, এখন মতো হ্যাঁ, না ইউটিউব চালিয়ে দেখলাম। ওটাই। ওটা ছিল না ওটা। হুম, হুম, হুম। মনে রাখতে হতো এবার স্টেপটাকে। কি একবারে দেখে না পুরো আমার এখনো মনে আছে। মানে সিগনেচার স্টেপগুলো বলো বা যেগুলো বলো ভুলিনি। মানে এতটাই মনোযোগ দিয়ে দেখতাম জিনিসটা। এবার তো প্র্যাকটিস করি। প্র্যাকটিস করতে, করতে বেশ ভালোই তুলি, বেশ ভালো হয়। পারফরম্যান্স করি আমি। তো জাস্ট নিজের মতন করেই নাচি, যেরকম হয়। এবার টিফিন যখন দিচ্ছে নাচটা শেষ হয়ে গেছে, সব বাড়ি যাওয়ার পালা আছে। যখন টিফিন দিচ্ছে তখনই অ্যানাউন্সমেন্ট করে যে 1st, 2nd, 3rd কে হয়েছে আমি জানিও না। আমি 2nd হই ওখানে। তো ওই খুশিটা আমি বলে বোঝাতে পারব না। আমার বাবা দূর থেকে নাচটা দেখেছিল। আমার এখনো মনে আছে। আ কিন্তু কখনো আমাকে ওইভাবে কিছু বলেনি। বাট দূর থেকে দেখেছিল যে ছেলে নাচছে ভালো কথা। 2nd হই। তো তখন আমার একটা ইচ্ছে জাগলো যে আমি তো ভালোই বেশ করছি, ভালো হচ্ছে, সবই ঠিকঠাক হচ্ছে। আ তো আস্তে, আস্তে এইভাবেই ডান্সের মানে প্রফেশনে আসা। দেন ক্লাস 9, 10, 11 আমি শিখি আমাদের পাড়ায় কিছু ডান্সের স্কুল আছে সেখানে শিখি। তারপরে মাচার শো করেছি আমি। অনেক ছোটবেলা থেকে একদম মাচার শো করা ছেলে। ঠিক আছে? ৳২০০ শো করতাম। একটা এগ রোলের জন্য চলে যেতাম সুন্দরবনে আরে হেভি ৩-৪ মজা ঘন্টা। ওগুলো। ৩-৪ ঘন্টা ডান্স করতাম। তো নাচটাকে এরকমভাবেই ভালোবেসেছি। মানে ওটাকে যে নিয়ে ফিউচার করব ওরকম কোনো ভাবিনি। তো ভালো লাগতো পড়াশোনার মধ্যে, মধ্যে এরকম তখন হচ্ছে। স্কুলে তুমি বা হ্যাঁ, কলেজে? স্কুল 9-10 এ পড়ি। তো ওই সময় থেকে আমি স্টেজ মানে শো করছি। তো এইভাবেই জার্নিটা শুরু হলো। আ এবার একটা সময় পরে কি পড়াশোনাটা মোটামুটি পুরো আ মানে ডিস্ট্রাক্ট হয়ে যায় আমার এই ডান্সের জন্য। মানে এতটাই ভালোবাসা দিয়েছি ডান্সের প্রতি। তো পড়াশোনাটা একটু চাপ হয়ে যায়। এইজন্য বাড়িতে খুব অশান্তি হয়। মানে ভীষণ যে সারাক্ষণ শুধু ডান্স, 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 ডান্স। আমি বলব কি করব? এখানে কিছু করার নেই। মানে চলে আসে ভিতর থেকে অনেকেরই হয়েছে হয়তো এরকম। তো আমার এখনো মনে আছে মানে শেয়ার করছি মনের কথাই বলছি। ক্লাস 12 এ আমি ড্রপ হই। মানে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ব্যাক চলে আসি ডান্সের জন্য। এবিসিডি বেরিয়েছিল। মনে আছে ধর্মেশ হ্যাঁ, হ্যাঁ, সই হ্যাঁ, করেছিল? হ্যাঁ। খুব মানে খুব বাজে একটা কথা বলতে মানে এতটাই আ মানে কি ডান্সের প্রতি প্যাশনটা এতটাই ছিল। জানি না পাগলামো ছিল না ভুল ছিল আমি কিচ্ছু জানি না। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য আমি জিওগ্রাফি এক্সামটা দিইনি ফাইনাল এক্সাম। ঠিক আছে আমি চলে গেছি শো দেখতে। তো যাই হোক সেখানে আমি ড্রপ আউট হই। বাড়িতে খুব অশান্তি হয়। তারপরে আমি পুরো মানে ডিসিশন নিলাম যে না মানে পড়াশোনা যেরকম চলছে, চলছে ডান্সটাকে আমি কন্টিনিউ করব। এটাকেই আমি বেছে নেব। বাড়িতে খুব অশান্তি হয়, খুব ঝামেলাঝাটি হয়, এরকম কিছু হয়। উম একদিন রাত্রিবেলা বাবা আ খুব মানে একটা কথা বলেছিল মানে মনে আসছে যে খেতে বসেছি একসঙ্গে বাবা-মা আমি। তো খুব রেগে গিয়ে বলল যে আর কি বলতো খাওয়ার সময় একটা অভ্যাস ছিল মোবাইল দেখা,
গান শোনা, ভিডিও দেখা, এটা এখনো আছে যে আমি মোবাইল আমি এটা খুব, আমি পার্সোনালি এটা খুব হেট করি, যাই হোক। আচ্ছা, মানে খেতে খেতে বসে বসে ওখানে কোনো নতুন কিছু আসলে সেইগুলো দেখা, মানে ওটা আমার কাছে খাবার খাওয়া এটা মানে খুব অড লাগতে পারে, তো এটা সেম ব্যক্তিগত। বাবারও মানে এই জিনিসটাই ছিল। খাবারটা হচ্ছে গিয়ে আমার কাছে হচ্ছে খাবার হচ্ছে প্রাইমারি জিনিস, সবকিছু। তো খাবার খাওয়ার সময় অন্য কিছু গল্প করতে পারি, হ্যাঁ, গল্প মা ভালোবাসি। বলে যে পেটে কিন্তু খিদে লাগবে না, একদম, গায়ে মানে খিদে আমার লাগবে মনে না, হয় এই জিনিসটা খাবারকে, বলে। আমার মনে হয় খাবারকে প্রপার সম্মান দিচ্ছে না যে খাবারটা না নিই, এটা এটা আমার মনে হয়। যাই হোক, আমি একদম আটকাচ্ছি। ঠিক বলেছো, না একদম হ্যাঁ। ঠিকই বলেছো, মাও এটা বলে। তো হয় না, অবাধ্য ছেলেরা যেরকম হয় ওই সময় এরকম ছিলাম। তো বাবা খুব চিৎকার করে একটা কথা বলে যে হাততালি দিয়ে পেট ভরবে না। তখন খুব গায়ে লেগেছিল আমার, যে লোকে তুমি আনন্দ করছো, ভিডিও করছো, ডান্স করছো, সবকিছু করছো, কিন্তু হাততালি দিয়ে কিন্তু পেট ভরবে না, তো কিছু করো। তো সেটা এত পোলাইটলি আমি বলছি, সেটা পোলাইটলি ছিল না অবশ্যই একদমই, না। ঠিক আছে, খুব আর কথাটা অ্যাকচুয়ালি পুরোপুরি ভুলও না, আজ কাজ হ্যাঁ। করতে গিয়ে আমরা জানি সেই কথাটা। ওটাই তো। তো সেটা খুব গায়ে লেগে যায় এবং মানে আমি মেন্টালি একটা স্টেবল হয়ে যে না ঠিক আছে, সত্যি তো তাই। তো ওই সময় খুব ঝগড়া হয় ফ্যামিলির সাথে, বাট এরকম বলবো না যে মানে তারা আমাদের সাপোর্টে ছিল না, এখনো আছে, এখনো খুব খুশি। তো তখন সিদ্ধান্ত নিই যে আমি একটা কাজ করব বা জবে জয়েন করব। তো এটা কোন সাল? হবে ওটা তখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পরিকথা হবে, ওই সেকেন্ড ইয়ার থার্ড বলছি, কলেজ কমপ্লিট হবে, হয়ে গেছে কলেজ। 14 হবে, 13-14 এরকম হবে, 13-14-15। তখন ইউটিউবে বুম করেনি আমাদের এখানে। ইউটিউবে তখন ওরকম অতটা কিছু না, হয়নি। আমাদের তখন নেট ছিল না, 2G নেটে কাজ করতাম। হুম, ইউটিউব ছিল, 2G নেটে 2G ছিল, করতাম। মানে আমিও তখন অনেক কাজ ইউটিউবের জন্য লিখেছিলাম, করতে আমি পারিনি। সালটা ঠিক আটটু হয়তো আগে পরে হবে এরকমই। তো আমি মেডিসিন শপে জয়েন করি, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, প্রায় 3 বছর ওখানে। কাজ করি। ওই সময় টিকটক হয়েছিল, টিকটক এসছিল, আচ্ছা, ঠিক আছে? টিকটক মানে 16-17 কথাই বলছি আমি, ওই সময় হবে, তাহলে তখন 16-17 হবে। 16-17 হবে। হ্যাঁ। টিকটক মিউজিক্যালি যে সময়টা হয়, মিউজিক্যালি হলে তখন অলরেডি আমাদের জিও মার্কেটে চলে এসেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে মাঝখানে আমি মানে ইউটিউব করেছি। ইউটিউবে ভিডিও, আমার ১ম ভিডিও হচ্ছে গিয়ে ইউটিউবে আমি একটা মিউজিক ভিডিও অ্যালবাম করেছিলাম, পড়না। তো ফ্রেন্ডস প্রোডাকশন, আমার এরকম বন্ধুরা মিলে একটা খুলেছিলাম চ্যানেল। তো ওইটা 2014-15 সালে এরকম হবে, ঠিক আছে? ১ম ওটা তোমার কাজ। কোরিওগ্রাফি ছিল। হ্যাঁ, মানে কোরিওগ্রাফি নিজে, স্টোরিটা মানে মানে ওটা কি বলে বলো না? মিউজিক্যাল লাভ স্টোরি যেটা হ্যাঁ, হয় হ্যাঁ, অ্যাকচুয়ালি, হ্যাঁ। ওই ওরকমই একটা মিউজিক ভিডিও অ্যালবাম ছিল বাহ! ওটা। তখন আমি ক্লাস 11 না এটা এখন 12 পাবো এ পড়ি। ইউটিউবে? 11, হ্যাঁ, এখনই পেয়ে যাবে। এখন নাইস, নাইস, এভেইলেবল দেখতে আছে। হবে। তো ওই মিউজিক ভিডিও অ্যালবাম করেছিলাম। তো ওই আ মানে 11-12 এ তখন আমি পড়ি। ঠিক আছে? তারপরের কথা বলছি আমি। যে হ্যাঁ, সরি, আমি তোমাকে আটকে দিলাম। না, 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 ওটাই হ্যাঁ, ওটাই তো বলছি। মেডিকেল ১ম শপটা জার্নিটা তো বলছিলাম। হ্যাঁ, তারপর? তো মেডিকেল শপে জয়েন করলাম। তো তখন এসছিল টিকটক। তো মিউজিক ভিডিও থেকে সবে টিকটক হলো। এবার তার মাঝে অনেকটা সময় ছিল যে স্কুল লাইফের কথা, আমি অনেকগুলো বেরিয়ে গেলাম, ডান্সের মধ্যে ছিলাম বলে অনেকটা এসে গেল যে থিয়েটার, তুমি বললে যে থিয়েটারে। তো থিয়েটারে কখনো ওইভাবে ভাবিনি যে আমি থিয়েটার করবো, শিখবো। কারণ আমার ১ম চয়েসটা ছিল ডান্স। আর কন্টেম্পোরারি করতাম। তো তুমি হয়তো জানবে বা দর্শকরা জানবে, কন্টেম্পোরারি করলে না একটা এক্সপ্রেশনের ব্যাপার থাকে। মানে একটা বডি ল্যাঙ্গুয়েজ, একটা মুভমেন্ট, গানটাকে ফিল, একটা মিউজিকটাকে ফিলের ব্যাপার ওটা থাকে। কাইন্ড অফ একটা অভিনয়। অভিনয়ের মতনই পড়ে। তো কখন কিভাবে কন্টেম্পোরারি করতে, করতে নিজের মধ্যে একটা হয় না, একটা এক্সপ্রেশন দিয়ে কথা বলা, একটা ভিডিওর মধ্যে যখন এর মজাটা আসতে শুরু করলো যে না ঠিক আছে, আমি তো অভিনয় করছি বা যাই করছি না কেন, দেখতে ভাল লাগছে, এরকম একটা ব্যাপার অন স্ক্রিন। তো স্কুলের কিছু বন্ধুদের গ্রুপ ছিল, তখন বলল যে আমাদের স্কুলে একটা শো হবে, আ উম বিসর্জন। রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ, বলছি। হ্যাঁ, কারণ বিসর্জন কার ছিল জানি? রবীন্দ্রনাথই বোধহয় মোস্ট প্রবাবলি। বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুরের হবে বিসর্জন বোধহয় নাটকটা। বিষয়টা রবীন্দ্রনাথই বোধহয়। মনে পড়ছে না এই মুহূর্তে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি না হবে। বিসর্জন নাটকে অভিনয় করার জন্য আমাকে সিলেকশন করে স্যার, সব স্কুলের সব সেরা। আ কনফিডেন্স পাচ্ছিলাম না তখন যে অভিনয় করব। লিড ক্যারেক্টারটা জয়সিংহ নাকি চরিত্রটা ছিল মনে হয় লিড ক্যারেক্টারটা করার জন্য। এত বড়, বড় স্ক্রিপ্ট, এত বড়, বড় ডায়ালগ দেখে না আমার মাথা ঘুরে গেছে। তো তখন যে সাহসটা পাচ্ছিলাম না থিয়েটার করা, মানে থিয়েটারে ভর্তি হব বা যাবো, এই যে জায়গাটা ছিল। তো আমি বললাম যে, "না, আমার দ্বারা এটা হবে না। প্লিজ আপনি করুন।" এই যে মুখস্থ করে এত বড়, বড় ডায়ালগগুলো বলা সম্ভব না। মানে কনসেন্ট্রেটই করতে পারছিলাম না ওই সময়। কিন্তু তারপরে আস্তে, আস্তে বুঝলাম যে আচ্ছা ঠিক আছে। আমি ছোট্ট ক্যারেক্টার করেছিলাম, সেনাপতির ক্যারেক্টার ছিল এখানে। তো ওটা আমি করেছিলাম, কিন্তু ওই জিনিসটা আমি করতে পারিনি। তো আস্তে আস্তে সময় গেল। দেন হ্যাঁ, সাহসটা আনলাম যে হ্যাঁ, অভিনয় করতে গেলে বা অভিনয় শিখতে গেলে তো তোমাকে নিজের ক্রাফটের উপরে কাজ করতে হবে, অভিনয় শিখতে হবে, মন দিতে হবে। তো দেন আস্তে স্কুল থিয়েটারটা সেরে
অনেক কথা আসছে, আমি এখন হ্যাঁ, বলে অবশ্যই মানে বলো, বলতে পারবো না, মানে তোমার একটা বড় ফ্যান বেস আছে, তাই অনেক জানতে চাই। অনেক কথা আসছে যে এই যে জার্নিটা আজকে তো না প্রায় 14-15 বছর হয়ে গেল, আমি এখনো স্ট্রাগল করছি, সার্ভাইভ করার চেষ্টায় আছি। তো জানি না কতটা ভালো অভিনয় করছি বা ভবিষ্যতে কতটা কি করবো, বাট তার জন্য মনে প্র্যাকটিস প্র্যাকটিস মোর দ্যান প্র্যাকটিস, এটা আমি এখনো মানি আর ভবিষ্যতেও মানবো। তো সেটাই করে যাচ্ছি। তো তারপরে ওই ডান্স করতে করতে হট করে কি মনে হলো, যে ওষুধের দোকানে কাজ করছি কিন্তু জবে মন বসছে না, মানে কাজ করছি, টাকা আসছে, বাড়িতে দিচ্ছি, বাবা মাও খুশি, কিন্তু মন বসছে না, ডান্সটা করতে হবে। তো একদিন সিদ্ধান্ত নিলাম যে না, মানে এটা আমার জন্য না, যে আমি মেডিসিন লাইনের থাকি বা যে কোনো জব করি না কেন, তো এইগুলো আমাদের জন্য না, মানে আমার জন্য স্পেশালি না। আমি অভিনয় জগতে মানুষ, আর্টিস্ট মানুষ, আমি এখান থেকে কিছু একটা করব। তো তারপরে ওই টিকটকটা করা শুরু করি, খুব মানে আমি ওষুধের দোকানে বসে টিকটকটা করতাম, প্র্যাকটিস করতাম। আমি কখনো টিকটক হিসাবে লিপসিং করবো বা এইগুলো করবো, এগুলো কখনো ভাবিনি, কিন্তু যে হ্যাঁ টিকটক থেকে এই নাম কামাবো বা ওই জিনিসগুলো করবো কখনো ভাবিনি। আমি অভিনয় প্র্যাকটিস করতাম, একমাত্র ওইটাই ছিল যে ক্যামেরা, যে নিজেকে দেখে নিজের এক্সপ্রেশন বুঝতে পারতাম যে কি করছি বা কীরকম হচ্ছে। আমাকে কেউ গাইড করার তো কেউ নেই যে তোমাকে এইভাবে করতে হবে বা ওইভাবে করতে হবে। তো ওইটা একটা প্র্যাকটিসের মধ্যে আমার চলতো, মানে ডেইলি লাইফে প্রত্যেক দিন, যে ধরো কোনো ডায়লগ থাকতো, লিপসিঙ্ক করা, সেটাকে এক্সপ্রেশনটা ঠিকঠাক করে দেওয়া, এই প্র্যাকটিসটা আমার মধ্যে শুরু হলো। তারপরে ঠাকুরের আশীর্বাদে, মানে দর্শকের আশীর্বাদে বেশ ভালো একটা ফ্যান বেস তৈরি হয়। তো ভিডিও মিলিয়নে ভাইরাল হয়ে গেলে যে কতটা মজা লাগে, একটা ওই 30 সেকেন্ডের 40 সেকেন্ডের ভিডিও একটা ফার্স্ট যখন মিলিয়ন যায়, তো তখন যে মজাটা, সেটা একটা আলাদাই খুশি। তখন প্রপারলি সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ, ইউটিউবটা যখন সঙ্গে সঙ্গে করছি, আমি মিউজিক ভিডিও অ্যালবাম অনেক দিন ধরেই করছি, তো এবার অভিনয় জগতে একটু শর্ট ফিল্ম বা একটু অ্যাক্টিং, এই জায়গাটা একটু বেশিভাবে ফোকাসটা করা গেলে ভালো হয়, কারণ দর্শকরা চাইছিল। তো সেইভাবেই শুরু। লকডাউন, জানো যে লকডাউন এমন একটা সময় আমি যেখানে প্রসাদে আসছিলাম, হ্যাঁ। যেখানে সবাইকে একটা জায়গা দিয়েছে, ইউটিউব প্ল্যাটফর্ম সবাইকে একটা সত্যি জায়গা দিয়েছে। তো লক আমাদেরও জায়গা দিয়েছে। আটকাচ্ছি একবার, হ্যাঁ, হ্যাঁ, কিছু মনে করো না। বলো। লকডাউনে আমি এর আগেও যারা এখানে কাজ করতে এসেছে, যারা মেনলি আমাদের মতো ইউটিউবে খুব বেশি কাজ করছে, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার চেষ্টা করছে, আমি এটা বারবার বলি, লকডাউনে প্রচুর খারাপ হয়েছে। এবং যেটা আমরা ব্যক্তিগত জীবনে সবাই আমরা এফেক্টেড কোনো না একদম কোনোভাবে। একদম একদম একদম। কিন্তু লকডাউনে যদি 3-4টে জিনিস ভালো হয়ে থাকে, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব, মানে ইউটিউব কেন্দ্রিক বা সোশ্যাল মিডিয়া হুম কেন্দ্রিক হুম এই যে হুম। কন্টেন্ট ক্রিয়েশন ব্যাপারটা ইন্ডিপেন্ডেন্টলি, এইটা কিন্তু বিশাল বড় সাপোর্ট হয়েছে, অনেকটা বিশাল অনেকটা বড়। কারণ অনেকটা। আজকে 5-6 বছর আগেও আমাকে ভাবতে হতো একজন পরিচালক হিসেবে যে আমি বিশাল বড় একটা প্রোডাকশন হাউসে না গেলে আমি একটা কাজ করার সুযোগ পাবো না, ঠিক আছে? আজকে সেখানে দাঁড়িয়ে আমি জানি আমার সামনে অনেকগুলো ইউটিউবের প্রোডাকশন আছে যেখানে আমরা কাজ করতে পারি, বা আমাকে, মানে আমি বলছি আমার কাছে অপশনটা বেশি, ঠিক আছে? এই অপশনটা কোভিডের আগে ছিল না বা কম ছিল। নতুন নতুন ইন্ডিপেন্ডেন্টলি অনেক কাজ আছে। তো তুমি যেটা বলছিলে যে তোমার ওটাই মানে কম, তুমি তুমি ঠিকই বলেছো। মানে দেখো, তোমার জার্নিটাও নিশ্চয়ই এরকম 14-15, আমি শুনছিলাম যে তুমিও ইউটিউবে কিন্তু ওই সময়টাই শুরু হ্যাঁ, করেছো। আমি যদি কোনো কথা বলার সুযোগটা পাই অবশ্যই বলো। হ্যাঁ, না, টাইমটা আমি তোমার মানে ও মানে সাবিরের সঙ্গে পার্সোনালি কথা হচ্ছিল, তখনই বলছিল যে হ্যাঁ, ওই সময় কাছাকাছি। থেকে তোমার এটা শুরু হয়েছে। তো ওই সময় কিন্তু ছিল না, কিন্তু না, মানে না, অতটা ক্রেজ ছিল না যে না। ইউটিউবের প্রতি যে আরে জায়গাটা। তখন ইন্টারনেটটা তো এভেলেবেল ছিল না, না? হুম হুম, ইন্টারনেট অত অ্যাভেলেবেল মানে ছিল আমি না। এখন কনটেন্ট ক্রিয়েশনে অনেক কিছু কনটেন্ট ক্রিয়েশন দেখি, যেগুলো আমি আমার কোনো না কোনো বন্ধুর সঙ্গে আইডিয়া করেছিলাম এগুলো করবো। এরম ভাবে করবো। 10-11তে ভেবেছিলাম। হুম। সেগুলো আমি সুযোগ পাইনি। তাদের মধ্যে আমি নাম এখনো নেবো না। কারণ এটা নিলে খুব কন্ট্রোভার্সি হবে। তার অনেকেরই সেই আইডিয়াগুলো ক্লিক করে গেছে এবং তারা বাংলার ওয়ান অফ দ্য বেস্ট ইউটিউবার। ঠিক আছে? আর দেখলে দুঃখ হয়, যেগুলো করতে পারতাম তখন দাঁড়িয়ে। তো যেসব বন্ধুর সঙ্গে প্ল্যান করেছিলাম, তাদের সঙ্গে তখন ভাবতাম যে তখন যদি নেটটা 2G না হতো, একটা ওয়াইফাই পেতাম বা নেট হতো, বা আমরা যদি একটা সিরিয়াস থাকতাম। কারণ তখন কলেজে পড়ছি, চাকরি পেতে হবে। ভেবে তখন খুব, মানে যেহেতু সিনেমা থেকে বড় হয়েছি, তো সিনেমাটাই করতে হবে। মানে বড় পর্দাতেই কাজটা আসতে হবে। সেটা এখনো আছে, মিথ্যা বলবো এখনো না। এখনো বড় পর্দায় এখনো এখন সিনেমা আসবে, আনতে হবে, হ্যাঁ এটা হ্যাঁ। ভেবেই আমি এটাই তো script- টার্গেট, মানে অ্যাকচুয়ালি এইটা, আমাদের হ্যাঁ, তো লাস্ট টার্গেট বা ফার্স্ট টার্গেট যেটা বলো ওটাই। না কেন, এটাই যে এই তো জায়গাটায় আসতে আল্টিমেট হবে। আমি কোনো মিডিয়ামে ছোট করছি না। বাট বড় পর্দায় একটা কাজ হবে, ঠিক আছে? একটা লোকে দেখতে আসবে টিকিট কেটে, আমার বাবা মারা দেখতে যাবে। এইটা ভেবেই ছোটবেলা থেকে স্বপ্ন লেখা, এবং সেই যবে থেকে হিরো করা দেশে দেখেছি তবে থেকে শুরু হয়েছে। তো ওটাই করতে চাই। তখনও ছিল, এখনো ছিল। কিন্তু হয়ে তখন যাবে, কি, হয়ে মানে যাবে। মিডিয়ামটা যে এত কিছু ইউজ হতে পারে, বা মানে মোবাইল দিয়ে সিনেমা শুট করা যেতে পারে। সেটাই আমাদের যে জার্নিটা না, এটা আমরা মানে একটা স্টেপ থেকে এগোচ্ছি, কিন্তু শিখছি যে এই জায়গাটা যাওয়ার জন্য। এখন যেমন কি হয়, লোকজন মোবাইলে ভিডিও দেখতে তো অভ্যস্ত হয়ে গেছে।
আমাদের সময় যদি মনে করে দেখো, আমরা যদি আর্টটাকে প্রচণ্ড ভালোবেসে করি, মানে এটা তোমার মতো দেখবে, তুমি যদি দুম করে নাচ দিতে হয় এবং তোমাকে ঋত্বিকের স্টেপ দেওয়া হয়, আর কেউ যদি বলে "এই করে দে না", তুমি পারবে না, মানে করে দেওয়া হয় না, আমি ভালো করে করবো না, করবো না, ঠিক আছে, এটা তোমার তো হবেই, এটা আসবেই, কিছু করার নেই। তেমনি আসলে তুমি রিলেট করতে পারবে যে আমরা যখন কাজ করছিলাম তখন আমরা মানে আমরা ভাবতাম যে লোকে তো সিনেমাটা এইভাবে দেখে, মোবাইল শ্যুট করবো, ভালো হবে না। কিন্তু এখন না ওই কনফিডেন্স এসেছে, মানে ওই গিল ফিলিংটা আসে না। হ্যাঁ, মোবাইলে বলে খারাপ হতে পারে, কেন খারাপ হতে পারে, লাইট নিয়ে করবো। তারপরে কি আগে সবটা নিজে করতে হতো, তুমি যেন বলে যে টিকটক তুমি একলা করছিলে, আমাকে একলা ভাবতে হতো। এই যে একটা টিম পাওয়া, ছোটখাটো একটা টিম পেয়েছি, অনেক লোক আমাদের সঙ্গে এসে জুড়েছে, টিম অনেকগুলো লোক একসঙ্গে কাজ করে, বা আজকে এখানে প্রচুর লোক আমাকে হেল্প করছে, টিমের পেছনে লোক আছে, দেখতে পাচ্ছ, তোমার সঙ্গে তোমার টিম আছে যারা এসেছে, এইগুলো ছিল না। মনে করে দেখো যে তুমি বলছো, এটাই মনে করি না, মানে লোকে বড্ড বেশি নিজেকে ক্রেডিট দেয়, আমি করেছি আমি করেছি, বাট না, তোমার সঙ্গে প্রচুর লোক থাকে যারা তোমাকে হেল্প করে, অবশ্যই, মানে লোকে সিঙ্গেল ওয়ার্ক। ক্রেডিট দেয় না। এটা এটা ঠিক আছে, আমি যদি আমার সুযোগ হয় দেবো, আর খুব বেশি বকছি। না, একদমই তুই না, বলো, একদমই না। হ্যাঁ, তুমি তুই বল। ঠিকই বলছো, তুমি ঠিকই বলছো। দেখো সিঙ্গেল ওয়ার্ক আর আমি যখন নিজে একজন মানে অ্যাক্টর হোক বা আর্টিস্ট হিসেবে যখন আমি একা কাজ করবো, আমি একটা সীমিত পর্যন্ত যেতে পারবো। বাট যখন গ্রুপ ওয়ার্ক হবে, তো অবশ্যই সেটা একটা একটু বড় লেভেলে, একটু বড়ভাবেই কাজটা হবে। তো গ্রুপ ওয়ার্কটা আমি সবসময়ের জন্য আমি এখনো প্রেফার করি, যে আমি কারণ গ্রুপ নিয়ে চলছি, দল নিয়ে চলছি, তুমিও চলছো, যে কতটা সাপোর্ট হয় বা কতটা হেল্প হয় আমাদের যখন কাজটা হয়। তো ওটাই, যে কি বলছিলাম আমি ওই সরি, আমি আটকে দিলাম, না, আমার না, দোষ, না, আই এম না। সো সরি, দুঃখিত অডিয়েন্সরা, একদমই না। আমি ওই টপিকে আসবো, কারণ গ্রুপ ওয়ার্ক নিয়ে আসবো, অডিয়েন্স যাই হোক না কেন। তো কোভিড ছিল, কোভিডের কোভিডের সময় সময় সবাই হারিয়ে যাচ্ছে, এবং টিকটক বন্ধ হয়ে গেছিল হ্যাঁ, ওই সময়, হ্যাঁ, মনে তুমি এবার পড়ছে? কি, হ্যাঁ, টিকটক টিকটক বন্ধ হয়ে যাবে, তুমি কিভাবে ইউটিউবে আসবে? আমার ওটাই মনে হচ্ছে যে টিকটক বন্ধ হয়ে যাওয়ার পরে ইউটিউবে চলটা বেশি হয়েছিল। মানে এটা আমি মানি। আর এটা যারা ইউটিউব করেছে তারা হয়তো বুঝতে পারে। যারা প্রথম থেকে ইউটিউব কন্টিনিউ করে এসছো তারা বাদ দিয়ে বলছি। মানে স্পেশালি আমাদের সময় যারা টিকটকাররা ছিলাম, তো নাম নিচ্ছি না। ওই সময় অনেক টিকটকাররা আছে যারা এখন বেশ ভালো ইউটিউব চ্যানেল একটা করে নিয়েছে। বেশ ভালো বড়, বড় জায়গায় তাদের নিজের মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। তো তাদেরকে দেখেছি। তো ওই সময় যখন টিকটকটা বন্ধ হয়ে যায়, তো বেশ মজাদার একটা কথা বলি। তো আমি তো ওই দেখবে ফুটবলাররা যখন খেপ খেলে বেড়ায় না? হ্যাঁ, একটা হ্যাঁ, যখন ফুটবল খেলতে হ্যাঁ, বেরোয়, যখন নিজে করছে কিন্তু সব টিমের সঙ্গে কিন্তু খেপ হ্যাঁ, খেলে হ্যাঁ, বেড়ায়। তো ওরকমই আমিও একজন অ্যাক্টর ছিলাম, যে নিজস্ব কোনো চ্যানেল কিছু ভাবিনি, ভাবনা চিন্তা নেই। কিন্তু আমি এদিক ওদিক করে সবার প্রোডাকশনে কাজ করে বেড়াতাম। ইভেন এখনো আমি করি। যে ধরো তোমার কোনো মনে হলো যে তুমি আমাকে নিয়ে কাজ করে বলবে, আমি চলে যাবো। অবশ্যই কাজ খুব করব। সুন্দর একটা অফার দিয়ে গেলে কিন্তু audience। অবশ্যই যাই হোক, আমি করব। ঠিক আছে, আমরা তো এরপর ওটাই। কথা বলবো সেই ছোট ছোট যাওয়ার পর। শিওর। তো এরকম আমি হ্যাঁ। করছি আর করব। কারণ করা উচিত। কারণ আমি যত বেশি কাজ দেখাবো নিজে, তত বেশি দর্শক আমাকে পছন্দ এবং করবে। নিজেকে এবং ঘষতে নিজের হবে, ঘষতে হবে। ঘষতে হবে, একদম, হ্যাঁ। একদম। তো ওই সময় টিকটক বন্ধ হয়ে যাওয়ার পরে দুজন এসেছিল আমার কাছে। তো আমার মনে পড়ছে। এসেছিল হচ্ছে গিয়ে স্লো আর সঞ্জয়। তোমরা সবাই চেনো আর নাম জানো। তো ওরা এসে বলল যে, "প্রকাশদা", আমার এখনো মনে আছে যে, "প্রকাশদা, টিকটক তো বন্ধ হয়ে গেল। এবার আমরা কি করব?" সো তুমি এর আগে থেকে চিনতে না? হ্যাঁ। আগে থেকে চিনতে? টিকটকের সময় থেকে আমরা চিনতাম, কারণ ওরা কমেডি ভিডিও করতো, ভিডিও বানাতো ওই সময় থেকে। তো এসে মানে বলল যে কাইন্ড অফ কলিগ বলা যায় তোমার, হ্যাঁ, যেটা একসঙ্গে কাজ করতে। একদম। বাহ, মানে বাহ, বংজকসের শুরুয়াত, মানে কলিগ বলবো না। কলিগ মানে কি, যে আমি কাজ দিলাম, তারা আমার সঙ্গে বা আমার সাথে কাজ করছে। হ্যাঁ, কলিগ তো ওটাই বলে, যে একসঙ্গে কাজ করছি। বন্ধু হ্যাঁ, মানে ধরতে এবার। পার্টনার বলতে পারো, হ্যাঁ, partner, পার্টনার, এরকম একটা ব্যাপার। মানে তো কাজের জায়গার বন্ধু। কাজের জায়গার বন্ধু। তো ওটাই। আম হ্যাঁ, আসলো, এসে বলল। তো আমি একটা কনফিডেন্স দিই ওকে। মানে আমরা তখন অত ভাবতাম না যে কি করব? মানে করব। আমরা অভিনয় করি। কিছু হোক না হোক, কিছু তো একটা করব। তো ওই সময় আমাদের সিদ্ধান্ত হয় যে আ একটা YouTube চ্যানেল ওপেন করা যাক, যেখানে আমরা কমেডি ভিডিও করব। এই এই টাইমটা কখন? কোভিড তো যখন চলছে, মানে আমার যতদূর মনে পড়ছে, টিকটক যখন ব্যান হয় 2020 এপ্রিল বা মের দিকে। এপ্রিল, মে একদম টিকটক বন্ধ হয়ে গেল। হ্যাঁ। ঠিক আছে? টিকটক বন্ধ হয়ে গেল। তখন আমরা টিকটক করতাম। মানে ওখানে একটা গ্রুপ ছিল। একটা জায়গায় থাকতে গেলে কি, তখন বন্ধুরা মিলে সবাই মিলে আড্ডা মারতে ভিডিওগুলো হয়। তাহলে তোমার তোমার স্লো আরেকজন কে বলে? স্লো, সঞ্জয়, ওরা দুজন আসে আমার কাছে। ঠিক আছে? হট করে এসে বলে একদিন বিকালবেলা, এখনো টিকটক বন্ধ হয়ে গেল সেই সময় সন্ধ্যেবেলা আসলো, এসে বলছে যে, "প্রকাশদা, টিকটক তো বন্ধ হয়ে গেল। এবার আমরা কি করব?" সো স্বাভাবিক, মানে যতই হোক না কেন, একটা প্ল্যাটফর্ম যেখান থেকে মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে, আমাদের অভিনয় দেখানো যাচ্ছে, কমেডি দেখানো যাচ্ছে, যেগুলোই হোক না কেন, যা করছি, ডান্স সবকিছু দেখানো যাচ্ছে। তো এবার কি করব? তো ওরা আসে। তখন আমি মানে প্ল্যান করি যে, কোনো অসুবিধা নেই। কিছু না কিছু তো করে নেব। ঠিক আছে? তো একটা জায়গায় যাই, মানে একজনের কাছে যাই। আ আ বাপিদা আছে।
তো যারা বং জোকার্স মানে দেখেছো বা বং জোকার্স জানে তারা হয়তো অবশ্যই জানবেন না বা নামটা শুনেছো, বাপিদা। তো বাপিদার কাছে যাই। বাপিদা হচ্ছে গিয়ে আমাকে ছোটবেলায় বলবো না, ঠিক ওই স্কুল লাইফের পরে আমাকে অভিনয়টা শেখানো মানে ওরকম না, একটু বাপিদা ইয়াটা এরকম ভাবে হচ্ছে না, একটু দেখিয়ে দাও। অমল তাস, গুরু হ্যাঁ হ্যাঁ, গুরু বলতে পারো। গুরু বলতে পারো। তো অমল তাসে মানে নাটক দল ছিল অমল তাস, এখনো আছে এটা অমল এটা তাস, কোথায়? সোদপুরেই। সত্যি। তো অমল দাসে তো উনি হচ্ছে গিয়ে লিড করতো বা একদম মেন্টর ছিল উনি, ঠিক আছে? তো ওনার কাছে নিয়ে যায়। তো যে এরকম রকম ব্যাপার যে টিকটক বন্ধ হয়ে গেছে, ছেলেরা এসছে, তো কি করবো এখন? ভাবছি একটা ইউটিউব চ্যানেল ওপেন করবো। তো তুমি কিছু গল্প দাও, কারণ ভালো স্ক্রিপ্ট রাইটার ছিল, গল্প লিখতো ভালো। তুমি কিছু গল্প দাও, তাহলে আমরা সেখানে অভিনয় করবো। তো জিজ্ঞাসা করে তাদেরকে যে তোরা কি করিস, ঠিক আছে? তো দেখলো ভিডিও, দেখার পরে বলছে যে আমরা কমেডি ভিডিও বানাই। সো তখনই সিদ্ধান্তটা মাথায় আসে যে দেখ, বাপিদা বলে, আমার এখনো মনে পড়ছে যে দেখ, আমি তো একটু প্রেমের গল্প, একটু দুঃখের গল্প এগুলো লিখতে বেশি পছন্দ করি, কমেডিটা ঠিক আমার দ্বারা হয় না। তো তোরা যদি গল্প লিখতে পারিস আমি আছি তোদের সঙ্গে, ঠিক আছে চলো তাহলে কমেডি নিয়ে একটা চ্যানেল ওপেন করা হোক। বাবিদাকে তখনই অসংখ্য ধন্যবাদ আমাদের সবার তরফ থেকে। একদম মানে প্রথম মেন্টর বলতে গেলে আমাদের সত্যি গাইড করেছিল আমাদের একজন। না, এরকম লোক পাওয়া যায় না। হ্যাঁ, সত্যি পাওয়া করে, যায় না, হ্যাঁ। সত্যি পাওয়া যায় না। তো ছিল। তো তখনই আমাদের চ্যানেলটা ওপেন হয় আর নাম দেওয়া হয়েছিল বং জোকার। ঠিক আছে? তো তখন আমি আটকাই বেসিক্যালি যে জোকার দেব না। তো একটা এস যোগ করলে কেমন হয়? জোকার্স। ওর যেহেতু সিঙ্গেল নয়, তো ওটাকে যদি জোকার্স হয় কেমন হয়? কারণ সবাই মিলে যেহেতু আমরা অভিনয়টা করছি, তো পার্টিকুলার জোকার নয়, জোকার্স। আমরা আমি জোকার্স। এটাই বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, এটা খুব এটাই। ভালো, হ্যাঁ। তো এটাই সেম আমি থট। প্ল্যান করি। তো সেই সময় থেকে নামটা শুরু হয় যে বং জোকার্স, এবং সে বং নয়। সো বং মানে বুঝতে পারছো অনেকে অনেকভাবে নেবে, যারা ব্যাপারটা বুঝতেই পারছো কি বলতে চাইছি। তো এই জন্য নামটাই হয়ে দিয়েছে এবং সে বং নয়। হ্যাঁ। তো তো বংজোগার্সের ফাউন্ডিং মেম্বার কারা কারা তাহলে? আপাতত এই মুহূর্তে আমি আর স্লোই আছি, আর অভিজিৎ দা আছে যে আমাদের স্ক্রিপ্ট রাইটার। না না, স্টার্টিং এর সময় কে কে ছিল? স্টার্টিং এর সময়, ওই সময় হ্যাঁ, ফাউন্ডিং কারা কারা ওই সময় ছিল, আমি, স্লো, সঞ্জয়, গ্রে, তারপরে আর কি রূপম ছিল, যারা এখন অন্য টিমে কাজ করছে। আর বাপিদা? হ্যাঁ বাপিদা? হ্যাঁ, বাপিদা তো ছিল, প্রথম থেকেই ছিল। অনেকেই ছিল, মানে বং জোকার্স না, ২-৩ জন কিনে বেশ একটা ভালো টিম ছিল। যখন প্রথম ভিডিওই ছিল আমাদের এটা, যে টিকটক তো বন্ধ হয়ে গেলো, এবার আমরা কি করব? ফার্স্ট ভিডিও, আর খুব লাকিলি যে আমরা লাকি যে ওই ভিডিওতে আমাদের প্রায় ২ লাখ ৩ লাখ ভিউজ যায় প্রথম ভিডিওতে। তো এটা আমাদের কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট পাওয়া ছিল। তো এখন কে কে আছে? এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বং জোকার্সে আমি আর স্লো আছি। পুরনো মেম্বাররা আছে বলতে, যারা ছোট ছোট চরিত্রগুলো করতো, তারা এখন মাইন্ডটলি রয়েছে। বাট যদি কিছু মনে না করো, হুম। যে তাহলে এই গ্যাপ, মানে অডিয়েন্স যদি বলতে কমফোর্টেবল থাকো, তো এই মানে বাকিরা বেরিয়ে যাওয়ার কোনো কারণ ছিল? যদি তোমরা বলতে কমফোর্টেবল থাকো, বলতে দেখো, পারো। মানে সত্যি বলতে জিজ্ঞাসা তো করেছি যে কারণটা কি, মানে কেন বং না, এটা জোকার্স খুব ছাড়ার সুন্দর একটা সিদ্ধান্ত ইনোভেটিভ আইডিয়া নিচ্ছিস? তুমি যেটা বলছো। ওটাই বলছি যে বং জোকার্স আমিও সেমভাবেই কাজ করতে অভ্যস্ত। তাই না? আমিও মানে গ্রুপ মানে ওয়ার্কটা মানে আমি আমার পছন্দ মনে হয় করি। সবাইকে সম্মান দিয়ে কাজ করলে, মানে একলা বললে ওই এক মগ জল দেওয়ার মতো, এক বালতি জল হয়। হ্যাঁ, আর ওটাই। সবাই কাজ করলে ভালো হয়। ওটা আমারও মানে প্রথম আমার থেকে থেকেই অনেকজন ছিল। বেরিয়ে গেছে, বা হুম। আমাকে অনেককে থেকে সরে আসতে বাধ্য হয়েছি, কারণ আমার, যাতে আমার টিম যাতে ভালো থাকে। তো আমি তোমাদের নাম জিজ্ঞেস করবো না, আমি just জিজ্ঞেস করছি যে কি চ্যালেঞ্জেস ফেস করেছিলে? চোরকাটার অনেক চ্যালেঞ্জেস ছিল, যেখানে হুম, আমরা কিছু লোককে বাদ দিতে বাধ্য হয়েছি, সরে আসতে বাধ্য হয়েছি, বা কিছু লোক হয়তো নিজেদের স্বার্থে আমাদের থেকে বেরিয়ে গেছে। আমার কোনো কমপ্লেন নেই আমাদের কারোর সেখান থেকে। আমি জানতে চাইছি তোমার কি কি চ্যালেঞ্জেস ছিল, কারণ এই গ্রুপ নিয়ে যারা যারা একলা কাজ করে তাদের একটা জার্নি থাকে, কারণ তারা একলা কাজ করছে, তারা পে করছে, টাকা নিচ্ছে, কাজ হচ্ছে। আমরা যারা গ্রুপ অফ লোক কাজ করি, আমাদেরকে অনেকের কথা শুনতে হয়, অনেকের কথা, অনেকের বাজে বাজে কথা, অনেক ব্যবহার, বা অনেকের এক্সপেকটেশন, অনেকের ভালো এক্সপেকটেশন থাকে, মিথ্যা বলবো না। তো আমি জানতে চাই বং জোকার্স কি কি চ্যালেঞ্জ ফেস করেছিল? হ্যাঁ, মানে বং জোকার্স চ্যালেঞ্জটা এখনো ফেস করছে। মানে আমি স্পেশালি কি ফেস করেছি সেটা তোমাকে বলি। আ যেহেতু শুরু থেকেই মানে ওরা খুব জুনিয়র ছিল এই প্রফেশনের দিকে। মানে এই আ ক্যামেরা ধরা বা এইসব দিকে। আমরা মোবাইলেই শুট করে এসেছি, এখনো মোবাইলেই শুট করি বং জোকার্সে। তো যেহেতু নিজের হাতে ছবিগুলো বানাতাম, তো আমি ক্যামেরা করতাম, এডিট করতাম, সাউন্ডগুলো সব নিজের হাতেই করতাম। তো তা পুরো যখন দায়িত্বটা তুমি নিতে, তার হ্যাঁ, মানে? হ্যাঁ, মানে আচ্ছা। এটাতে সত্যি কথা বলতে গেলে হ্যাঁ, পুরো নিজের হাতেই করতাম। তারপরে ওরা সত্যি শিখেছে। মানে অস্বীকার করব না। আস্তে, আস্তে ৫, ৬টা, ৭টা, ৮টা কাজ করার পরে তো ওরাও বুঝলো যে না, ঠিক আছে, এবার এই দায়িত্বটা আমাদেরও নেওয়া উচিত। সবাই নিয়েছে নিজের মতন করে। তখন ধরো আমি কখন ফ্রেমে থাকলাম, তখন তো কাউকে ক্যামেরাটা ধরতে হবে। তো তখন কেউ ক্যামেরাটা ধরতো। তো এইভাবে ভালোই চলছিল, সবকিছু ঠিকঠাক হচ্ছিল। তো জানি না, একটা সময় পর যখন চ্যানেলের সাবস্ক্রাইবার ৪০,০০০, ৫০,০০০ হয়, তো বেশ ভালো একটা নাম মানে
700K 800K 1 মিলিয়ন ভিউজ। আমাদের খুব ভাইরাল ভিডিও একটা হয় যে সবাই জানে হয়তো, বং মাতালস নামে একটা ভিডিও বেরিয়েছিল, তো ওটা খুব ভাইরাল যায় আমাদের ইভেন। তো এই ভিডিওগুলো সব ঠিকঠাকই চলছিল, ইভেন রেভিনিউ সব ঠিকঠাক, সব মানে যেটা হয় সর্টেড লাইফ একদম, মানে সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ কি এমন একটা সময় আসলো যে সিদ্ধান্ত নেওয়া হয়, তো টিমের মেম্বার তো আলাদা হয়ে যায়। মানে প্রথমে কিছু মেম্বারদের নিয়ে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়। তা আমার বাবার দোকান আছে, মানে আমি বংজ কাজটা এইভাবে করতাম যে আমি দুপুরবেলা আহ, বাবার চায়ের দোকান আছে আমার, ঠিক আছে, তো দুপুরবেলাটা আমি বাবার চায়ের দোকানে গিয়ে বসতাম, আর সকালবেলা থেকে বংজ কাজে কাজ করতাম। আমি 2-3 ঘন্টা করে বসতাম। তো একদিন দোকানে একজন আসে, মানে বংজ কাজে খুব ভালো মেম্বার, মানে অ্যাকচুয়ালি ও ছিল, মানে হয় না জোকার্স বলতে গেলে ওই একজন ছিল, নামটা বলেই ফেলি অসুবিধা নেই, সঞ্জয় ছিল। তো সঞ্জয় আসে একদিন দোকানে, তো এসে সিদ্ধান্ত নেয় যে প্রকাশদা আমি আর এখানে কন্টিনিউ করবো না, বা এরকম একটা ব্যাপার, আর ঠিক মন হচ্ছে না, ঠিক এরকম ব্যাপার। তো জানার চেষ্টা করিনি ওই সময় যে কি হয়েছে, যে চল বাদ দে, এরকম কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। বাট একটা সময় পর মাথা দেখছি, প্রসেস করতে পারে না। হ্যাঁ মানে হয় না, অত কিছু হ্যাঁ, হতেই পারে হ্যাঁ, যে হ্যাঁ। আমার এখানে মন ঠিকছে না, বা এই ঠিকছে না, বা এই ঠিকছে না, এটা হতেই পারে। তো ফাইনালি এমন একটা সময় আসলো যে দেখছি ও আসছে না। তো ও আসছে না বলতে দেখলাম সঙ্গে সঙ্গে আরো 2-3 জনও আসছে না। তারপরে খবর পেলাম যে অন্য চ্যানেল ওপেন করা হচ্ছে, বাড়িতে পর্যন্ত গেছি আমি বাপিদা স্লো সবাই মিলে গেছি ওর বাড়িতে, যে আলোচনা তো কর যে কি হয়েছে, কেমন মানে এমন কি সমস্যা হলো যার জন্য তুই সিদ্ধান্তটা নিলি। তো তো ও কোনো উত্তর নেই, যে হ্যাঁ যাবো করছে। আচ্ছা না, যাবো বললে তো হয় না, বল। কারণ জোকার যদি হতো আমি একা হতাম, আলাদা ব্যাপার ছিল। আমাদের তো একার চ্যানেল নেই, দর্শকরা জানতে চাইবে, দর্শকদের কাছে, কারণ তোরাই সবাই আছিস, কমেডি করছিস, এই বিষয়। তো তো বুঝতে পারলাম যে হয় না, একটা মানুষকে সামনাসামনি দেখলে বুঝতে হয় যে সে আর থাকতে চাইছে না, সে এখান থেকে মুভ অন করছে, বা এখান থেকে চলে যেতেই তার জন্য শ্রেয়। তো 2-3 জনকে নিয়ে বেরোলো, অসুবিধা নেই। আহ, চলো রাস্তায় এগোতে হবে আমাদের। দর্শকদের কমেন্ট আসলে যে কেন হচ্ছে, বাট আমি এখনো পর্যন্ত কখনো আমার পার্সপেক্টিভ থেকে আমি বোঝাতে পারবো না যে কেন সে গেছে। সে যদি কখনো আমার সামনাসামনি হয়, যদি কখনো বসি, তো অবশ্যই বলবো, মানে জিজ্ঞাসা করবো যে কেন তুই গেছিস। এটা আমি দর্শকদের বলার আমার কোনো জায়গাতে আমি বলতে চাই না, কারণ তার ভালো মনে হচ্ছে চলে গেছে। ইভেন এইটা হয়ে যাওয়ার পরে আজ বংজকাস্তে দাঁড়িয়ে হয়তো তোমরা দেখবে যে গ্রে আইভিও নেই, গ্রে আইভিও কাজ করতো। তো তারাও একটা সিদ্ধান্ত নেয় যে বাপিদের সঙ্গে আমরা কাজ করি না একটা সময় পরে। এখন আমি আর স্লোই শুধুমাত্র রয়েছি আপাতত, স্লো এসছে এখানে, তো আমি আর স্লোই এসছি, মানে কাজগুলো কন্টিনিউ করছি। তো গ্রে আইভিও সিদ্ধান্ত নেয় যে না, তারা কিছু আলাদা করতে চায়। আচ্ছা, তখন আমি বুঝতে পারলাম যে না, মানে থট প্রসেস যেটা হয়, আমার চিন্তা ভাবনা, আমি একজন অভিনেতা হিসাবে যে আমি কীরকমভাবে আমি দর্শকের সামনে প্রেজেন্ট করতে চাইছি নিজেকে, তারা যারা আগে ছিল বংজকাস্তের প্রথম মেম্বাররা, বা এখন যারা আছে, বা যারা চলে যাচ্ছে মাঝপথে চলে গেছে, গ্রে আইভির কথাও বললাম, তো তারা কি করতে চাইছে, বা তাদের যে চিন্তা ভাবনা দর্শকদের মাঝখানে কীভাবে নিজেকে প্রেজেন্ট করবে, আমার সাথে সম্পূর্ণই আলাদা। মানে সম্ভবই না। একটা একটা সময় পরে কি বুঝতে পারলাম, ঠিক আছে। আর অনেক কিছু মাথায় ঘুরতো, জানো না, মানে এখনো ঘোরে। তো চলে গেছে, অসুবিধা নেই। এটা আমি সাফার করছি না, কারণ আমার জার্নিটা তো আমি সেট করেছি। সাফার করছে বং জোকার্স। তো সেটা তাদের একবারের জন্য ভাবা উচিত ছিল। আমি কখনো ভুলি না, কারণ আমার ভিট, আমার মাটি, যে আমাকে শিখিয়েছে, যে আমাকে উঠতে শিখিয়েছে, যেখান থেকে আমি বড় হয়েছি, যে আমাকে কাজ শিখিয়েছে, তাকে কখনো ছোট করতে নেই, বা সেই জায়গাটা চলে গেলেও হয়তো যোগাযোগটা রাখা উচিত, মানে সেই জায়গাটার প্রতি। তো তারা করছে যাদের মতন করে, খুব ভালো চ্যানেল করছে, কমেডি করছে, তারা প্রত্যেকেই হ্যাঁ, কমেডি সবকটা করছে। তুমি যে কটা নাম নিলে, হ্যাঁ, এদের তো চ্যানেল আমি দেখেছি, এবং এদের যথেষ্ট ভালো এদের চ্যানেল হ্যাঁ, চলছে। ওটাই, তারা একটা জায়গাতেই বেঁধে থাকতে পছন্দ করে, কমেডি। বাট আমি কমেডিয়ান হিসেবে থাকতে চাই না। সো আমি একজন অভিনেতা, বা বং জোকার্সে যারা আছে তারা অভিনয়টাকেই পছন্দ করে। সো এটা আমার মনে হয় কোথাও। তো তারা অভিনয়টাই করতে চাইবে। জানো, আমি সবই একটা ছোট্ট কথা বলি, আমার জানা উচিত। আমার হয় না যে কি এমন হয়, আমার মনে হয়েছিল এমন সময় যে যখন একটা গ্রুপে 3 জন মিলে কাজ করছি, ধরো আমি, তুমি, ও, সে, যাই হোক না কেন, 3 জনের কাজ করছি, 30,000 রুপিস আসছে, 10,000 টাকা করে ভাগ হচ্ছে। যখন তুমি সেই কনফিডেন্সটা পেয়ে যাবে যে আমি এখান থেকে 20,000 টাকা ইনকাম করতে পারবো, তখন তুমি থাকবে না। এটা আমার মনে হয়েছিল যে না, ঠিক আছে, আমি 3 জন মিলে কাজ করে 30,000 টাকা পাচ্ছি, তো আমি তো একা করলে আমি 20,000 টাকা ইনকাম করবো, তো কেন আমি 10,000 টাকা নিয়ে খুশি থাকবো। চলে গেল। বাট আমি এটা বোঝাতে পারিনি ওদেরকে কখনো, যে 3 জন মিলে আজকে 30,000 টাকা ইনকাম করছি, বাট 3 মাস পরে সেটা 3 লাখ টাকাও হতে পারে। এটা আমি মানি, এটা মানবো, আর ভবিষ্যতে এটাই মানবো, মানে আমি এইভাবেই চলবো। সেম থট। তো আমি এটাই মানি। তো তুমি রাস্তাটা চুজ করেছো, ভালো, অসুবিধা নেই। নতুনদের নিয়ে আমি স্লো আবার শুরু করছি,
ওরাও এসেছিলো যখন নতুন ছিল, আমি নতুন ছিলাম, অভিনয় করেছে, 30-40টা কাজ করার পরে মানুষের ভালো লেগেছে। আজ হয়তো বং জোকার্সের বলতে কোনো দ্বিধাবোধ নেই যে তোমাদের ভালো লাগছে না হয়তো বং জোকার্সের সেই ভিডিওটা, কারণ সেই ফ্লেভারটা পাচ্ছ না, নতুন আর্টিস্ট যদি দেখছো তোমরা কাজ করছে, তো একদিন শিওর ভালো লাগবে, কারণ এটা আমার বিশ্বাস। না, তোমরা খুব ভালো কাজ করছো, মানে এটা আমার বিশ্বাস। আমি একটা ব্যক্তিগত জিনিস আমি দর্শকদের শেয়ার করি। অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের আমরা এর আগে এখানে নিয়ে এসেছি। তো আমি যখন বং জোকার্সের জন্য আমি যখন কথা বলি প্রকাশের সঙ্গে, তো আমার যেটা ইউনিক লেগেছিল, আমরা যেমন চোরকাটায় কাজ করি, আমরা গ্রুপ আপ লোক এখানে, আর্টিস্ট শিল্পীরা কাজ করে এখানে, এবং আমাদের এখানে কেউই বড় ছোট নয়, এখানে সবাইকে আমরা সমান হিসেবে সম্মান দিই, সবাই সমান এখানে। না আমাদের মধ্যে কেউ দাবি করি যে আমরা ফাউন্ডিং মেম্বার বা কিছুটা লিগালি থাক, বাট আমরা চেষ্টা করি সবাইকে সমান সম্মান দেওয়ার। তো আমিও যখন প্রথম কন্ট্যাক্ট পাই বং জোকার্সের চ্যানেলটা আমি দেখি, তো আমরা টিমরা যোগাযোগ করার চেষ্টা করুন যে এই টিমের লিডকে কাকে আমরা আনবো, কারণ এরা সবাই খুব বেশি শর্টসের উপর ডিপেন্ডেন্ট না, শর্ট ফিল্ম বানাচ্ছে, আমাদের মধ্যে কাজ করছে, এবং তাদের ওয়ে অফ গল্প বলার ধরনটা আলাদা, আমাদের আলাদা যাচ্ছি না, কিন্তু আমাদের কাজ করার প্যাটার্নটা অনেকটা মানে 20% কাছাকাছি, 80% ডিফারেন্ট আমাদের, বাট 20% কাছাকাছি, থট প্রসেসটা আলাদা। এই যেমন কথা বলতে গিয়ে বুঝতে পারছি এই যে তুমি জানো না, আমি তোমাকে বলছি, তুমি তো শুধু বং জোকার্স একটু দেখেছো তো, আমরা মানে ওই সময় সুযোগটা ছিল না আমাদের, মানে এই জন্য খুলতে পারিনি, বাট আমাদের একটা সিনেমা লোকাল নামে নতুন চ্যানেল ওপেন হয়েছে, যেখানে আমরা শর্ট ফিল্ম করছি, মানে যেটা তুমি দেখলে জোকার বলো বা তোমাদের যে কাজগুলো হচ্ছে শর্ট ফিল্ম যেটা হয়, তো আমরা সাহস নিয়ে শুরু করেছি, সেখানে 2-3টে কাজও এসছে। অবশ্যই সময় করে দেখো, তোমরাও দেখো, অভিনয় দেখো, ভালো লাগবে আশা করছি তোমাদের। তো ওটাই শুরু করেছি, কিন্তু আমরা বং জোকার্সও করছি। বং জোকার্সে আমাদের একটা ইউনিক জিনিস ছিল বা এখনও আছে, গল্পের শেষে আমরা একটা সোশ্যাল মেসেজ দিয়ে থাকি। তো যাই হোক, এটা বং জোকার্সে প্রথম শুরু করে, তো এখনও করছি। তো ওটাই যে আমাদের ইচ্ছা রয়েছে, তুমি যেরকম বললে যে আমার তোমার সঙ্গে কাজ করার ইচ্ছা আছে, যে কাউকে ছোট করছি না, যে কারোর জোনার বা বলো ধারাটা হতেই পারে, কিন্তু যে সে কমেডি করছে তা বলে যে ছোট সে ছোট কিন্তু নয়। তো ওটাই যে কাজ করব, প্রচুর কাজ করব। আর তুমি যেটা বলছিলে বলো, মানে ওটাই যে আমি চেষ্টা করছি, প্লিজ প্লিজ, আরে প্লিজ তুমি করো, প্লিজ তুমি দেখো, কারণ করো, অবশ্যই স্ট্রাগল পিরিয়ডটাতে আজকে একদিনে 2 দিনে 3 দিনের না, আমি অনেকটা সময় দিয়ে করছি, তো এটা বুঝতে পারি। বলো, মানে একটা তুমি কথা বলছি, যদি কিছু মনে না করো, আমার ব্যক্তিগতভাবে স্ট্রাগল ওয়ার্ল্ডের সঙ্গে আপত্তি আছে। আমি কারণ দুঃখ কষ্ট তুমিও ফেস করেছো, আমিও করছি, ইন ফিউচার হয়তো করতে হবে। কালকে যদি আমরা 20 টাকা কামানো শুরু করি বা বড় পর্দায় সিনেমা হয়ে যায়, তখনও কষ্টটা থেকেই যাবে না, এমন নয়। নিখুঁত জীবন কোনোদিনও হবে না, আমি ওটা নিখুঁত জীবন চাইও না, ঠিক আছে, খুব সমস্যা হবে। স্ট্রাগলটা আমি কেন বলছি তোমাকে একটু ক্লিয়ার জানি, আমি জানি মানে সার্ভাইভ করছি তো আমরা, অবশ্যই এটাই বলছি। বাট আমি জানি তুমি সেটা বোঝো এবং তুমি সেটা ছোট করছো না, বাট আমি অডিয়েন্সকে বলবো, কারণ আজকে যতটা হেসে প্রকাশ স্ট্রাগলটাকে নিয়ে একটা খিল্লি করছে এবং মুখে হাসি আসবে, আমি বলতে পারছি, এটা জ্ঞান দিচ্ছি, আপনাদের মনে হবে ব্যাপারটা যখন আপনারা এই জায়গায় এসে চড়বেন, আপনাদের ব্যাপারটা মোটেও এরকম হাসির মনে হবে না, ঠিক আছে? তো এই যে কষ্টটা চেপেও হেসে কথাগুলো বলছে, বা যেটা আমি কোনোদিন বলতে পারি না, হয়তো কোনোদিন বলতে পারবো প্ল্যাটফর্ম পেলে, পেছনে না, মানে আপনারা সবাই, মানে যারা যেসব বাচ্চারা এখন আসছে, সবাই একটা কথা বলে যে তারা প্রথমেই ফেম পাবো আসে, কিন্তু ফেমটা পেতে গেলে যে প্রাইসটা দিতে হয়, বা সাকসেস তো অনেক পরে, সাকসেস আমাকে পাইনি এখন অবধি, একটু ফেমাস হতে পেরেছি, অনেক দূরে, ঠিক আছে, অনেক দূরে ভাই। তো আমার কথা যে ফেম পাওয়ার আগে অবধি যে প্রাইসটা পে করতে হয় না, ওটার জন্য যে স্যাক্রিফাইসটা করতে হয়, যে প্রাইসটা পে করতে হয়, প্লিজ ওটাকে ভেবে নেবে। প্রাইসটা যে পে করতে হয়, মেন্টালি প্রিপেয়ার থেকো, তারপর কিন্তু ফিল্ডে এসো। আর সবথেকে বড় সমস্যা এখন যেটা আছে, যেমন কোভিডের পর আমরা ইন্ডিপেন্ডেন্ট কাজ করার সুযোগ পেয়েছি, তেমনি জেনে রাখো এখানে প্রচুর সাবির আছে, প্রচুর প্রকাশ আছে, লাখ ছেলেপুলে আছে। এবং তোমাকে ছোট না করেই বলছি, এটা আমি নিজের জন্য বলি, আমার থেকে ট্যালেন্টেড প্রচুর লোকজন কাজ করছে, যারা শুধু তারা ওই প্ল্যাটফর্মটা পাচ্ছে না, একদম সত্যি। তো ভাই, তারা যদি প্ল্যাটফর্ম পায়, তারা যদি টাকা পায়, তারা যদি লোক পায়, তারা আমার থেকে ভালো কাজ করবে। আমি মাটিতে পা রেখে কথাটা ভাবি, ঠিক আছে? আমি ক্যামেরার সামনে একটা কথা বলছি, তোমরা যদি কাজ করতে সত্যি ইচ্ছা থাকে, অবশ্যই আমাকে ডিএম করবে, আমাকে মেল করবে, যেখানে বং জোকার্স টেক্সট করবে। যদি অভিনয় ইচ্ছে থাকে,
আমাদের মেন্টর আছে, আমাদের যে গাইড করে সে শিখিয়ে কাজ করাবে, কিন্তু হ্যাঁ সেই প্যাশনটা যাতে তোমাদের চোখে থাকে আর সেই ইচ্ছাটা থাকে, অবশ্যই হেল্প করব। মানে আমি অন্তত প্রকাশ শিকদের বলে বলছি, কথা দিচ্ছি হেল্প করব, আর করেছি করব, এটুকু আমি মানে বলার সেম ইচ্ছা সেম হলেই আমাদের বললাম। একদম মানে আমাদের সত্যি। চোরকাটাতে তাই, চোরকাটাতে হুম, তোমাদের কাজ করে, এটা অলরেডি বলেছি, অনেকগুলো কন্ট্রাক্টর করে। তোমাদের কাজ করার ইচ্ছে থাকলে অবশ্যই চোরকাটাতে আসবে, বা আরও অনেক জায়গায় যেতে পারো। শুধু একটা কথাই বলবো, বং জোকার্স বা চোরকাটা বা কাউকে ফেম দেখে, ফেমটা পাওয়ার আগে ফেমটা পেতে গেলে কি করতে হবে এটার জন্য রেডি থেকো। খুব কষ্ট করে জীবন। আর হ্যাঁ, কষ্টটাকে কষ্ট করে না দেখে কষ্টটাকে অভিজ্ঞতা হিসেবে জানবে। কারণ যে অভিজ্ঞতা তুমি শেয়ার করছো, আজকে কিন্তু ওখানে বসে কোথাও কান্নাকাটি করছে না যে আমার প্রচুর কষ্ট ছিল, ও নিজের অভিজ্ঞতাটা বলছে। একদম এই একদম। অভিজ্ঞতাটা যদি তুমি এনজয় করতে পারো, যদি এনজয় করতে না পারো তাহলে কোনো লাভ তাহলে নেই। বাস এইটাই, এই যে জার্নিটা করছি আমরা, যে সার্ভাইভটা করছি, এটাই লাইফের এটা আসলে জার্নি। এনজয়। শুধু আমি না, মানে এটা আমাদের থেকে অনেক বড় বড় যারা হ্যাঁ, মানে যারা অনেক শাহরুখ আছে সবাই খান, এরা সত্যজিৎ বলে রায় গেছে। সবাই করেছে, আমরা সত্যি কেউ না। সত্যি সত্যি আমরা সত্যি। কেউ না, আর ঠিক এই আছে। এটাই এনজয় আমাদের জায়গা। হ্যাঁ, আর যাক আমি ঘেটে দিলাম না একদম জায়গায়। ঠিক বলছো তো তুমি, টিকে থাকাটাই হচ্ছে কি আসল টিকে থাকাটাই আমাদের মেন মোটিভ, যে হ্যাঁ কাজ তো আমরা করছি, কাজ একদম। করছি, করতেও হবে। আর আমরা তো অভিনয় জগতের মানুষ, তুমি ভালো করে বুঝবে। হয়তো বারবার এই কথাটা বলছি, হয়তো আমাকে কাকিমা চেনে না, বা হয়তো তোমার মা চেনে না, এটা হতেই পারে, কারণ সেইভাবে নাম হয়তো করতে পারিনি, কিন্তু কোথাও না কোথাও সেম, যে আমরা অভিনয়টাকে ভালোবাসি। তো ওই একটা জায়গা যাওয়ার জন্য, যে একটা ভালোভাবে একটা নাম হবে, একটা ভালো পরিচিত হবে, যে না সাকসেস ওইভাবে পাওয়া যায় না। মানে 500টা 500 জন লোক পেছনে দাঁড়িয়ে চিৎকার করেছে প্রকাশ শিকদার বলে, প্রকাশদা বলে চিৎকার করেছে, আমার জন্মদিন সেলিব্রেট করেছে বন্ধুরা, মানে ফ্যানরা মিলে করেছে। ওটা ক্ষণিকের জন্য আনন্দ গো, বিশ্বাস করো। এবার সেটাকে যে ধরে রাখা, কন্টিনিউটি রাখা, তো ওটা অনেকটা অনেকটা আমি কঠিন, খুব মানে ভালো ওটাই কথা ওটাই বল। কঠিন। তো আমি জীবনে একটা জিনিস ওই মানি, এটার ব্যাপারটা ফিলিং হয়ে যাবে। আজকে খুব বলো ঘেটে না, যাচ্ছি, মানে প্লিজ একটা বলো। নিজের মতো কাউকে পাচ্ছি তো, যাই হোক। তো শাহরুখ খানের মান্নাতের বাইরে ওই যে ভিড়টা, গুডস বাম দিয়ে ওই দেওয়ার মতন, ভিড়টা সত্যি ওটা। কোনোদিনও কম হয় না। হুম, 4 বছর সিনেমা না করলে সেম থাকে, 4 বছর পর সেম থাকে। আজকে আমিও শাহরুখ খানের সিনেমাটা ছোটবেলা থেকে ফার্স্ট শো দেখার চেষ্টা করি, বা করি, এখনো সেম করি, তুমি যতদিন বেঁচে দেখেছো থাকবো সেম করবো। এবার ঈদে কি লোক হয়েছে, হ্যাঁ, একটা ভিডিও পোস্ট তো করেছে, মানে ওই কোনো জায়গাটা শাহরুখ খান ধরে রাখতে সত্যি পেরেছে, সত্যি সত্যি। তার কারণ উনি দর্শকদের সে সম্মানটা দেন, হুম। প্রতিটা টাকাকে সম্মান দেন। 4টে বছর কিন্তু নিজের উপর কাজ কাজ করেছেন, করেছেন যে ওনার। আমি ঘরে থেকে যে আজকে আমার যে চলছে না 2018-তে কি না। যদি উনি যদি কাজ সত্যি। বন্ধ করে দেন, উনি এত টাকা কামান আছে তোমার মতো আমার মতো লোককে হ্যাঁ, কিনতে পারেন। সত্যি। আর উনি যে কাজকর্ম হয়ে আছেন, হুম, ওটা দিয়ে লেজেন্ড। স্টিল ওই একদম। প্যাশনটা, আমি ভালো কাজ করব। জওয়ান দেখতে গেছিলাম, আমি দেখার পর শুধু ভাবছিলাম শাহরুখ খানকে এই অবতারে কি করে আনতে কি পারলো, করে কি করে কি করে পারলো এই বয়সে কি করে পারছে। মানে দেখবে আমাদের ইমাজিনেশন পাওয়ারটাকে যেন চোখের সামনে দেখিয়ে দিয়েছে, যে হ্যাঁ শাহরুখ খানকে আমরা এইভাবে দেখেছি, হ্যাঁ, মানে ভাবে কাশ এইভাবে আসতো, সত্যি সত্যি নিয়ে চলে আসলে বয়স কোথায় এইভাবে। ভাই, আমার বাবাদের বয়সী কাছাকাছি। হ্যাঁ, সত্যি ওখানে সত্যি। এই কাজ করছে, আমি ভাবছি মানে ওটার পরে ভেবেছি, ভাবি আমরা খাচ্ছি, আমরা খাচ্ছি। কি খাচ্ছি ভাই, সত্যি, মানে কোথায় যাবে আমাদের জীবনে। সত্যি। তো এটা আমার ব্যক্তিগত মনে হয়। না আমারও মনে হয়, হ্যাঁ, স্পেশালি আমারও মনে হয়, মানে ও যে কনফিডেন্টলি, বা উনি যে যেভাবে কনফিডেন্সের কথাগুলো বলে, তো আমার মনে হয় যে হ্যাঁ এই কনফিডেন্সটার জাস্ট 1% যদি আমরা রাখতে পারি, তো অনেক কিছু করেছি, মানে অনেকটা করেছি। 1% আমাদের কাছে থাকলো, অনেকটা করেছি ওই এই দায়িত্ববোধটা। দায়িত্ববোধটা। হ্যাঁ, মানে আমি সবসময় যেন একটা কথা বলি, মানে আমি এটা মানি, যে তুমি যে কোনো সম্পর্কে থাকো না কেন, বা যে কোনো কাজে যেখানে থাকো না কেন, বি অনেস্ট, ওয়ার্ক সবাই আমরা করি, কিন্তু হার্ড ওয়ার্কটা খুব পরিমাণে করাটা দরকার, এটা আমি মানি। তো নিজের অনেস্টি দিয়ে কাজ করো, আর মানে হার্ড ওয়ার্ক করে যাও। হ্যাঁ এখন স্মার্ট ওয়ার্ক কথাটা খুব এসছে, কিন্তু স্মার্ট ওয়ার্কের সঙ্গে কিন্তু হার্ড ওয়ার্কটা যুক্ত থাকতেই হবে, আর আরে নাহলে আমি হবে না। এটাই যে হ্যাঁ, বলো বলো এই গরমের না, মধ্যে না, যে না, আমরা যে সমস্যাটা হচ্ছে আমি বলো বলো। আজকে পডকাস্টে এরকম খুব কম আমার সাথে হয়, যে আমি মানে এর আগে সমস্যার সাথে হয়েছিল, আর 2-3 জন হয়েছে আমার, যেমন নাম নিচ্ছি না, নাম নিয়ে অনেকে তাহলে আমাকে ভাববে যে খারাপ হচ্ছে ব্যাপারটা। বাট আমি যখন পডকাস্টে আসি, যে আমি যখন অনেকটা নিজের মতো কাউকে পেয়ে যাই না, তখন ট্র্যাকটা থেকে ধরে রাখাটা একটু চাপ হয়ে যায়। হয়েছে তোমার সাথে প্রথম হয়েছে এরকম না, বাট হয়েছে। তো জার্নিটা আমাদের সেম। তো দর্শকরা আমার কথা শুনতে আসেনি, তাই আমি ডিস্টার্ব করবো না, তুমি বলো। তো কোভিড ছিল, বংজগাছ থেকে অনেকে বেরিয়ে গেল, এবং তোমরা সার্ভাইভ করছো এখন দাঁড়িয়ে, একটা সার্ভাইভাল ফেজ, প্লাস তোমাদের যে চাপ সার্ভাইভের মাঝে একটা এক্সপেকটেশন আছে তোমাদের কাজের উপর। দর্শক যারা তোমাদের এত ভালোবাসা দিয়েছে, তাদের ভালোবাসা ফিরিয়ে দেওয়াটা তোমার দায়িত্ব।
ঠিক আছে দেবো তো হ্যাঁ নস্টালজিয়া 2 দেবো। হ্যাঁ বং জোকার্সের দর্শকদের বলছি, তোমাদের জন্য আসছে নস্টালজিয়া 2, দেখবে অবশ্যই। কারণ ১ বছর ১.৫ বছর হয়ে গেল যে কাজটা করতে পারছি না। হয়তো ক্লিয়ার হয়ে যাবে যে কেন এই সমস্যাটা হচ্ছে। কারণ কিছু পুরনো কাস্টিং মেম্বার যারা ছিল, অভিনয় করেছে, তারাও এখন নেই। নস্টালজিয়া যখন যারা করেছিল তো তারাও এখন নেই। তো এটা একটা ছোট্ট রিজন, বাট একটা বড় প্রজেক্ট করতে গেলে একটু সময় লাগছে। তো নস্টালজিয়া 2 তোমাদের ফেরত দেবো বং জোকার্সের দর্শকদের। আশা করছি তোমরা খুব খুশি হবে। এটা আমি ক্লিয়ার হ্যাঁ করলাম। আমরা তো টিজারটা দেখেছি। তুমি টিজারটা আচ্ছা দেখেছো? এখনো শুটের সময় অবধি রিলিজ করেনি, এডিট না এখনো শুটের ওপর এখনো অবধি আমাদের কাজ- এডিট চলে গেছে, মানে এডিট মোটামুটি হয়ে গেছে। একটা গানের সিকোয়েন্স আমরা, মানে বং নস্টালজিয়া গান ছিল, চল স্কুল পালাবি, গানটা আবির বিশ্বাস গেয়েছে। মানে আমার খুব ভালো বন্ধু, খুব কাছের বন্ধু। মানে একবারের জন্য মানে বলতে হয়নি যে যে আবির মানে গান লাগবে বা না। স্টোরি শুনে, গল্প শুনে সামনে বসিয়ে যে এই গানটা আমি এর জন্য লিখছি, করতে হবে কিন্তু, হ্যাঁ ডান। ওর জন্য আলাদা করে প্লট বানাতে হয়েছে। মানে এতটাই সাপোর্টিভ তখনও ছিল, এখনও আছে। মানে হয় না যে প্রোডাকশন হাউসে না থেকেও কিন্তু সেইভাবে সঙ্গটা দিয়ে গেছে, তো এখনো পর্যন্ত আছে। তো নস্টালজিয়া 2-এও ও এটাই, যে আমি আশায় রয়েছি যে কখনো গানটা রেডি করে আমাকে দেবে, আর আমি শ্যুটটা কমপ্লিট করে বং নস্টালজিয়া 2 মানে প্রজেক্ট মানে বাহ পোস্ট করবো। শুধু এইটাতেই আটকে আছে, আর কিচ্ছু না। কারণ ওরও কন্টিনিউ কাজ চলছে। কারণ আমরা বেসিক্যালি প্রত্যেকটা অনেকগুলো ভিডিওতে, মানে লাস্ট বেরিয়েছে তুমি দেখবে মিউজিক ভিডিও অ্যালবাম দোল নিয়ে আমরা একটা কাজ করেছিলাম ওর সঙ্গে। তো কন্টিনিউ কাজ হচ্ছে, কিন্তু এই নস্টালজিয়া 2 এর শুধু অপেক্ষায় রয়েছে আবিরের জন্য। তো আবির প্লিজ তাড়াতাড়ি গানটা দাও, হ্যাঁ তোমার গানটা হলেই কিন্তু আমরা শ্যুটটা শুরু করবো। তো তো এটাই। আচ্ছা এখনো অবধি আমরা যবে পট এই আমাদের এই এপিসোড শুট হচ্ছে তখন অবধি এই কাজটা রিলিজ করেনি বা এখনো এডিট হয়নি। তো যতক্ষণে হয়েছে এই কাজটা আপলোড হবে ততক্ষণে গানটা দিয়ে দিতে পারে। তো আবিরবাবু আপনি গালাগাল দেবেন না, না কিছু না করার না নেই, না, ঠিক আছে। দেবে, দেবে, তো দেবে। যাই হোক, খুব তো তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাদের বলো। আমরা এটা একটু ব্যক্তিগত জায়গায় আসছি। চলো চলো হ্যাঁ, বলো। তো আহ, এই যে কাজ করছো এবং তোমাদের কাছ থেকে একটা অনেকজনের শেয়ার আসছে, মানে মাইন্ডেড আসছে। আমি আমি কোনোভাবে জিজ্ঞেস করছি না যে কার কত শেয়ার, সেটা যাচ্ছি না আমি। আমি শুধু জানতে চাইছি যে এটা একটা খুব বড় ডিলেমার মধ্যে থাকে, মানে আমার একটা শেয়ার দেওয়া, কাজ করা, নিজের টিম মেম্বারদের কাজ ভাগ করে দেওয়া, ঠিক আছে। তো এখন তুমি আর স্লো প্রথম থেকে কাজ করে আসছো, তো এখন যারা নতুন আসছে তারা তোমাদেরকে দেখে কাজ করতে চাইছে, এইটাই কি আর সামলাচ্ছ? তাদের সঙ্গে এই ডিলেই এসছি আমরা। মানে ডিল বলে না যে মুখোমুখি কথা, সামনাসামনি। টাকা পয়সা চিন্তা করবি না, কাজ করতে আসবি, কাজ করবি। যদি কাজ করতে ইচ্ছে হয় কাজ করো, যেদিন টাকা হবে সেদিন টাকা অবশ্যই পাবে। তো এইভাবেই আমি কথা বলছি, আর তারা সেভাবেই প্যাশনেটলি কাজ করছে। মানে টাকা পাবো এখান থেকে, তারপরে গিয়ে কাজ করবো। কারণ আমাদের ইউটিউব থেকে ইনকাম খুব কম। হ্যাঁ, আর ইনকাম কম, আর এখন তো ইনকাম সত্যিই কম। মানে যেই সময় আমাদের ইনকামটা হতো, মানে বং জোকার্সে যখন, বুঝতে পারছো, একটা 1 মিলিয়ন ভিউজ গেলে বা 500K ভিউজ হলে যে অ্যামাউন্টটা হয়, আমি আগেই বলে দিয়েছি যে 3 জন থাকলে যদি 30,000 টাকা যদি ভাগ, মানে পেলে ওই 10,000 টাকা করে যদি ভাগ যদি সমান হতো, তো সেই ভাগটাই সমানই হতো আমাদের মধ্যে। মানে ওরকম কোনো ব্যাপার ছিল না যে আমি কম নেবো বা ও বেশি নেবে বা সে বেশি নেবে, ওরকম কোনো ব্যাপার ছিল না। তো আমাদের সমান ভাগটাই হতো। তো এখন পরিস্থিতি খারাপ, মানে ভিডিও মানে কম যাচ্ছে। কারণ খরচা বেশি হচ্ছে, ইনকাম না, কম। খরচা বেশি হচ্ছে। সবথেকে বড় কথা, আমাদের মোবাইলে শ্যুট করি তো সেরকম খরচা লাগে না গো। সত্যি কথা বলতে ওই ধরো, মানে দুপুরবেলা আমরা রুটি তরকারি খেয়েও আমরা কাজ করে গেছি। আর যারা আর্টিস্ট, মানে যেই সময় যারা প্রথমে কাজ করতো, তো তারা ওইভাবেই করতো, মানে ওইভাবেই কাজ করে গেছে। তো এটা খুব ভালো লেগেছে যে না, প্যাশনেটলি যেইভাবে তারা কাজটা শুরু করেছিল প্রথম দিকে, মানে যারা বং জোকার্সের প্রথম মেম্বাররা ছিল। তো নতুনরা যারা আছে, মানে নাম বলছি, বিট্টু আছে, অনয় আছে, পল্লবী আছে, আর অভিজিৎ তো আছেই। মানে এরা যারা নতুন যারা আছে মোটামুটি, অঙ্কিত আছে, তো এরা যারা যারা আছে তারা সেইভাবেই ডেডিকেটলিভাবে কাজটা করছে। আর আশা রাখবো তারাও বেশ ভালো কাজ করবে, তোমাদের অভিনয়, মানে ওদের অভিনয় দিয়ে তোমাদের মুগ্ধ করে তুলবে। তো এইটুকুনো সাপোর্ট করেছে ওদেরকে, কারণ নতুন ওরা। ওটাই যে টাকা পয়সার হিসাবে আমরা এখনো পর্যন্ত আসিনি যে কত টাকা ওদেরকে দেবো বা কি হবে, তারা প্যাশনেটলিভাবে কাজটা করছে আমাদের সাথে বং জোকার্সে। তো আসলে তো অবশ্যই সেই ভাগটা, সমান ভাগটাই পাবে, কোনো চিন্তা নেই। এবং তাদের দায়িত্ব না এটা, যে চ্যানেলটাকে যেভাবে আমরা একটা মাদার চ্যানেল, মানে সত্যি কথা বলতে গেলে বং জোকার্স থেকে আমরা
ভ্লগিং চ্যানেল ওপেন করেছি, আমার প্রাবিস ড্যাডি আছে, স্লো দ্য ভ্লগার আছে, আমাদের ওটা কি বলে যে সিনেমা লোকাল নতুন একটা চ্যানেল ওপেন করেছি যেখানে শর্ট ফিল্মগুলো করছি। বাট মেন তো টার্গেট আমাকে বং জোগার্সকে বাঁচিয়ে রাখা, বং জোগার্স মাদার চ্যানেল। তো মাকে ঠিকঠাক করে ভালোবাসলে অটোমেটিক্যালি সাইডে সন্তানরা ঠিকঠাক করে চলতে পারবে, সব ঠিকঠাক চলবে। তো ওটাই টার্গেট, যে ওরা ভালোভাবে কাজ করুক, টাকা পয়সা পাবে, সবই পাবে। খুব সুন্দর তাই একটা তো? কথা বললে। দর্শকরা অবশ্যই আপনারা পাশে থাকবেন। কারণ এই যে কষ্টটা চেপে গিয়ে যে হাসিটা উনি রেখে কথাটা বলছেন প্রকাশ, এই কাছাকাছি কোথাও না কোথাও আমি রিলেট করতে পারছি আমরা সবাই, ছোটখাটো যারা টিম মেম্বার বসে আছে সবাই। তো যাই হোক, আমরা আমরা একদম আমাদের আড্ডার শেষের দিকে চলে এসেছি। কিন্তু খুবই একটা ইমোশনাল জায়গা থেকে আমরা কাজ করছি, তো শেষ করতে ইচ্ছা করছে না, বাট করতে হবে, নাহলে তো আপনারাই বড় হয়ে যাবেন একটু পর। তো যাক, আমাদের সঙ্গে আসার জন্য খুব ধন্যবাদ। তো আমি একটা আমি একটা জিনিস জিজ্ঞেস করবো যে তুমি অ্যাজ এ বং জোকার্স বলো বা অ্যাজ এ পার্সন, তুমি নিজের ফিউচারটাকে একজন অভিনেতা এবং ডান্সার হিসেবে কীভাবে দেখছো? প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, যেটা তুমি চাইবেন দর্শকদের অবশ্যই বলো, যে তোমার মতো যদি কাজে প্রকাশ শুরু করে কোথাও দাঁড়িয়ে, কারণ ফিনান্সিয়ালি থেকে শুরু করে অনেক কিছু চ্যালেঞ্জ তুমি ফেস করে এসেছো, তাকে তুমি কি সাজেশন দেবে? এটা অবশ্যই অডিয়েন্সকে বলবে। প্রথমটা তুমি আমাকে বলো যে তুমি ফিউচারটা কি চাইছো, দেখছো নিজেকে। হ্যাঁ, বেসিক্যালি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমার প্রথম ভালোবাসার কাছেই ফিরে গেছি। মানে আমার ডান্স। তো আমি ডান্সের দিকে একটু বেশি ফোকাস করছি, কারণ আমার স্কুলের দিকে একটু বেশি মন দিচ্ছি। মানে মানে ধরো অভিনয় তো ৫ দিন করব, ২ দিন আমি ক্লাসের জন্য ফোকাস করছি। তো বেসিক্যালি ডান্সটাকে একটু বেশি ফোকাস করছি। আর কিছু ক্লাস ওপেনিংয়ে করার কথা ভাবছি, যে ডান্স ক্লাসের নাম হচ্ছে গিয়ে কালাক্ষেত্র ডান্স একাডেমি। আচ্ছা, তো ওখানে সোদপুর। হ্যাঁ, সোদপুর খর্দার মধ্যে আছে। আরও অনেক জায়গায় রয়েছে, তোমার নিউ ব্যারাকপুরে রয়েছে, শ্যামনগরে রয়েছে। মানে যে ওগুলো কি বলে, শাখা-প্রশাখা যা বলে, শাখাগুলো রয়েছে। তো বাট বেসিক্যালি আমি সোদপুরেই করি, কারণ আমার মাঝখানে লিগামেন্টের অপারেশন হয়েছিল। আমি এই টিকটকের সময় অ্যাক্টিং করতে গিয়ে আমি উপর থেকে পড়ে গেছিলাম। তো আমাদের একটা সিরিজ চলছিল কলকাতা ডায়েরিজ। যারা প্রপারলি টিকটক থেকে আমাকে চেনে তারা জানবে যে কলকাতা ডায়েরিজ একটা সিরিজ চলছিল। তো তখন ডান্সটা করতে গিয়ে একটা স্টেপ ছিল, কিছুটা করছিলাম। তো ওখানে পড়ে গিয়ে আমার পায়ে চোট পাই এবং আমার লিগামেন্ট ছেড়ে যায়। তার জন্য ৩ বছর পুরো বন্ধ ছিল আমার ডান্স লাইফটা। তো আমি আবার শুরু করেছি। আর তার জন্য থ্যাংক ইউ জিদ্দা, যে আমাকে যেই ক্লাস আমি করাতাম সেই ক্লাসটা আমাকে ফিরিয়ে দিয়েছে, যে না আবার যেটা বলতে বিশ্বজিৎ দা। আচ্ছা, তো টিচার, উনিও ডান্স টিচার, উনি ক্লাসিক্যাল ডান্স করায়। তো ওই স্কুলেই, কালাক্ষেত্র ডান্স একাডেমি, ওই স্কুলেই আমি ওয়েস্টার্ন কন্টেম্পোরারি এই ফর্মগুলো করাই। তো মোটামুটি ডান্সটাকে নিয়ে বেশি ফোকাস করার ইচ্ছা আছে। আর অভিনয়টা সত্যি কথা বলতে গেলে নিজের ক্রাফটের উপরে কাজ করছি। মানে এখন শুধু প্র্যাকটিস মোর দ্যান প্র্যাকটিস। মানে নিজেকে অভিনয়ে সময় দিচ্ছি। আশা করছি আরও ৪-৫ বছরের মধ্যে, মানে যেটা দর্শকরা আমার কাছ থেকে চায়, যেটা বাবা-মা আমার কাছ থেকে চায়, বা যেটা আমি আমার কাছ থেকে চাই, সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবো। বাদবাকি সেগুলো করে নিয়েছি। মানে অভিনয় যতটা দরকার, ভালোবাসা, প্রেম, এগুলো ঠিক আছে। বাট এবার নিজের প্রতি কাজটা নিজেকে বেশি করছি। খুব মানে জরুরি। এটাই ফোকাসটা করছি বেসিক্যালি। আর যদি তুমি দর্শকদের বা তোমার ফ্যানদেরও, ধরে নাও আজকে কোনো একটা প্রকাশ যদি তার জার্নি শুরু করে, তাকে তুমি কি বলবে? অবশ্যই ক্যামেরার দিকে। খুব কঠিন একটা প্রশ্ন করলো। দেখো, জার্নিটা অজান্তেই শুরু হয়েছিল। মানে আমি তো জানি না যে আমার মধ্যে এরকম কিছু একটা লুকিয়ে ছিল। একটা সময় পরে গিয়ে বুঝতে পারলাম যে হ্যাঁ, আমি ছবি আঁকতে ভালোবাসি, আমি ডান্স করতে ভালোবাসি। আ একটা বয়সের পরে গিয়ে বুঝতে পারলাম যে না, জব বা এইসব এগুলো কিচ্ছু না। আ আমার কাছে এই প্রফেশনটা, বা আমরা যে আর্টিস্ট বা আর্ট ফর্ম, এই জায়গাটাতেই আমার দ্বারা কিছু হবে। মানে এছাড়া কিছু করতে পারবো না। যেদিন তোমাদের মনে এই জিনিসটাই চলে আসবে যে হ্যাঁ, আমি বাঁচবো যখন এই অভিনয়ের জন্যই বাঁচবো, বা এই ফর্ম, কে কেউ গান করতে পছন্দ করো, কেউ ছবি আঁকতে ভালোবাসো। তাই তো? মানে এই জিনিসগুলোই। তো যারা তোমরা ভালোবাসো, তো যদি এখান থেকে কানেকশন করতে পারো ওই যে ওখানে, তাহলেই দেখবে তুমি পাবে। আর তখন দেখবে ফ্যামিলি, মানে বন্ধু-বান্ধব কে কি বলল, কে ডমিনেট করছে, কে সাপোর্ট করছে না, এগুলো কোনো ম্যাটারই করবে না। তোমার নিজের প্রতি বিশ্বাস, আর ওখান থেকে একটা কানেকশন থাকে। সময়ের সঙ্গে তোমরা বুঝতে পারবে যে ওই কানেকশনটা যখন ম্যাচ করে যাবে, তখন যে হ্যাঁ, এইবার আমি এই প্রফেশন থেকে এগোবো। আর যেটা আমি সবসময়ের জন্য নিজে মানি আর বলি, যে সাধারণ মানুষরা ওয়ার্ক করে, সবাই কাজ করে, কাজ করতেই হবে। বাট কাজের ঊর্ধ্বে গিয়েও কিছু হয়, হার্ড ওয়ার্ক। প্র্যাকটিস সবাই করে, কিন্তু প্র্যাকটিসের ঊর্ধ্বে গিয়ে হয় মোর দ্যান প্র্যাকটিস। মানে আ আমি যখন সবসময় যেন, আমার যারা ডান্স করে আমার কাছে, যখন যারা ডান্স শেখে তাদেরকে বলি, তারা
অফিসে জব করে কিন্তু আমার কাছে নাচ শিখতে আসে, রোববার দিনটা ছুটি পায়। এবার তাদেরকে আমি বলি কি যে তুমি তো সারাদিন সময় পাবো না 5 দিনের জন্য, কিন্তু একটা সময় তো পাবে যখন স্নান করতে যাও, তার আগে যদি তুমি 5 মিনিট ডান্স করে নাও, যেটা তোমাকে আজকে শেখালাম স্টেপটা, 5 মিনিট করে নিলে তুমি 7 দিনে কত হচ্ছে 35 35 মিনিট। মিনিট। তো 35 মিনিট এনাফ, মানে এক সপ্তাহে নিজের প্রতি সময় দেওয়ার জন্য বা ডান্স করার জন্য। তো সুযোগটা বের করে নিতে হবে কখন তুমি সময়টা দিতে পারবে নিজের প্রতি। আর হ্যাঁ, আগে এইটুকুনি থেকে এগো, তারপরে প্রকাশকে বা প্রকাশের মতন জার্নি শুরু করতে হলে এইটুকুনি করো। তারপরে আমি আছি, যখনই মন চাইবে চলে আসবে, মেসেজ করবে। ইনস্টাগ্রামে আছে, ফেসবুকে আছে, ইউটিউবে আছে। মনের কথা শেয়ার করব, আর এইভাবেই বলবো, আলোচনা করবো, কোনো অসুবিধা নেই। বাট এখনও বলবো, ওয়ার্ক সবাই করি, কিন্তু হার্ড ওয়ার্ক করতে হবে। বাস এটাই আর কি। খুব সুন্দর বললে, শুনে ভালো লাগলো। আর আমার ইচ্ছা রইলো আমাদের চৌকাটা টিমের পক্ষ থেকে যে হয়তো আমরা কোনো একদিন একসঙ্গে কাজ করতে পারবো। অবশ্যই আমি রেডি, হয়। আমি রেডি, মানে আমি কোনো একদিনের অপেক্ষায় আমি থাকছি না এখন গাইজ, সত্যি কথা বলছি বন্ধুরা, আমি কোনো একদিনের অপেক্ষায় নেই। তুমি যখন বলবে, একবার বলবে, শুনে খুব ভালো লাগলো, আমরা আশায় রইলাম। আমাদের টিমেরও খুব ভালো লাগবে আশা করছি। তো আমাদের এই গরমের মধ্যে আমাদের এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমার জার্নি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি Thank তোমার you. সাথে ফোনে কথা বলেই বুঝতে পেরেছিলাম যে আমাদের এপিসোডটা অনেকটা রিলেটেবল এপিসোড হতে চলেছে। সেটা হয়েছে, আমার নিজেরও খুব ভালো লেগেছে এপিসোডটা করে। তো ভবিষ্যতে কাজে আশায় রইলাম। তোমার সমস্ত কাজের জন্য তোমাকে অল দ্য বেস্ট, যে কাজগুলো করেছো খুব ভালো। নস্টালজিয়া 2 এর জন্য অল দ্য বেস্ট। দর্শকদের বলবো নস্টালজিয়া 2 অবশ্যই দেখবেন আপনারা। প্লিজ দেখো, অনেকটা সময় নিয়ে নিচ্ছি, কিন্তু আসবে, আর যখন আসবে তোমাদের ভালো লাগবে। তো সাবির, থ্যাংক ইউ। মানে আজকে না হয় না যে আমি এই কথাবার্তাগুলো আমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে নর্মালি আলোচনা করি, বাট এতটা কনফিডেন্টলি ভাবে তোমার সঙ্গে যে বসে এইভাবে আলোচনা করতে পারলাম মনের কথাগুলো, তো তার জন্য থ্যাংক ইউ। মানে আসার সময় ভাবছিলাম যে কি বলবো, কতটা বলবো, কি ভাববে। মানে এটা আমার জন্য একটা স্মৃতি বা একটা ডায়েরি, আমি তো ডায়েরি খুব পছন্দ করি, তো এটা আমার কাছে থেকে যাবে, মানে আজকের দিনটা আমার কাছে এখানে থেকে যাবে। মানে সত্যি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ এটার বলার জন্য। বাট আমাদের খুব ভালো লাগছে, কারণ আমরা দর্শকরা জানে আমরা যখন শুরু করেছিলাম বৈঠকখানা, তো আমাদের মেন মানে আমাদের একটা খুব বড় একটা টিক পয়েন্ট যে থাকে, যেটা বা একটা গোল থাকে এই শোটা করার, যেসব যাদের গল্প কেউ বলছে না বা গল্প বলা যায় না, তার জন্য একটা প্ল্যাটফর্ম আমরা দিতে পারি। ঠিক আছে, কারণ মানুষের প্রচুর, মানে আমরা এখনকার দিনে, এটা আমার ব্যক্তিগত মনে হয়, যেহেতু আমি নিজেকে একজন স্টোরি টেলার বলতে ভালোবাসি, ফার্স্ট নিজে একটা স্টোরি টেলার, পরে অন্য কিছু আমার পরিচিতি। তো আমি যখন নিজেকে গল্প বলতেই ভালোবাসি, গল্প শুনতে খুব ভালোবাসি, একদম জন্ম থেকে, বাচ্চাবেলা থেকে। তো আমার মনে হয় যত দিন যাচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগে বা আমাদের ব্যস্ততার যুগে, আমরা গল্প বলছিও না, গল্প শুনছিও না, ঠিক আছে, বা শুনলেও খুব বেশি চেনা জানা লোকেরই গল্প ভেসে আসছে। তো আজকে আমাকে কেউ খুব একটা চেনে না, আমার একটা গল্প আছে, তোমার একটা গল্প আছে, এবং যারা আমরা কাজ করছি এই কাজগুলো দিয়ে এই গল্প বলার একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে চেয়েছিলাম বৈঠকখানা দিয়ে। অনেকেই এসেছে, কাজ করেছে, তুমিও আসলে, ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, এবং তুমি যে সেই অ্যাপ্রিসিয়েশনটা দিলে শুনে খুব ভালো লাগলো, তুমি যে খুশি হয়েছে শুনে খুব ভালো লাগলো আমার। তো আমি চাইবো, যদি এভাবে বলা উচিত আমাদের ক্যামেরায় বলিনি, বাট যদি আপনাদের কারো গল্প বলতে ইচ্ছা করে, নিজেদের গল্প বলতে বা নিজেদের গল্প বলতে, অবশ্যই আসবেন, আমাদের টিমের সাথে কথা বলবেন। আমাদের ইউটিউবে আমাদের মেল আইডি আপনি পেয়ে যাবেন, আপনারা আপনাদের প্রোফাইল পাঠান বা কাজ বলুন। আমরা চাইবো আপনাদের গল্পটাকে খুব দর্শকদের ভালো কাছে। উদ্যোগ, প্লিজ। মানে আমি জানি না সাবির এটা এই মুহূর্তে দাঁড়িয়ে এটা মানে মাথায় চিন্তা ভাবনা করলো কিনা, বাট না, না, আমি এটা ভেবেই আসা, এটা নয়, এটা ভেবেই নিয়ে- আসা, যাই হোক, ঠিক আছে। মানে যদি সত্যি না হয়ে থাকে, সত্যি খুব ভালো কথা। প্লিজ প্লিজ তোমরা পাঠাও। হ্যাঁ। তোমার না, আমি এটা কোনদিন ভেতরে মানে ক্যামেরায় বলিনি, শুনতে খুব আচ্ছা, খারাপ ওটাই লাগে। বলছি, ওটাই বলছি, প্রথমবার যখন বললো, তো- মানে আমি লাকি যে আমার সামনের কথাটা হলো। প্লিজ তুমি না, পাঠিয়ে অনেকে ব্যাপারটা খুব ভাবে যে খুব নিডি বা গিরি আছে, ব্যাপারটা ওটা নয়। মানে জানে ফোনটা হচ্ছে আমি নিজে করি, তো ফোন করার অভিজ্ঞতা খুব একটা শুভ নয়, বা যাই হোক। তো এটা পার্সোনাল প্রবলেম। তো ছেড়ে যাচ্ছি না আমি। তো মোদ্দা কথা হচ্ছে কি, আমরা নিজেরা কন্ট্যাক্ট করছি বা নিজেদের টিমের মধ্যে কাজ করছি, বাট আমাদের আর্টিস্টদের, আমরা শিল্পীরা বা আমাদের যারা কাজ করছি সমাজের সর্বস্তরের, এটা নিয়ে আমাদের কথা হয়েছিল যখন আগে একজন এসেছিলেন, তার সঙ্গে সে নিশ্চয়ই কথা হয়েছিল। সমাজের সর্বস্তরের মানুষের এই চেয়ারটা এসে বসার যোগ্যতা আছে। এমন নয় যে তোমার কাছে 1,00,000 সাবস্ক্রাইবার বা চেয়ার বলে তুমি ভালো, আরেকজনের সেটা নেই। জানতে হবে তার জীবনের স্ট্রাগলটা কোথায়, তার থেকে আমি কী শিখতে পারবো। যেমন তোমার থেকে আমি আজকে কিছু শিখলাম, আমার নিজেও লাভ হলো, এতে অনেক শিখতে পারলাম, দর্শকরা জানতে পারলো অনেক কিছু। তো আমি চাই যে আমাদের এই জিনিসটা এইভাবে চলুক, অনেকে জানুক। হবে, খুব থেকে ভালো হবে। তো মানে এটা আশা রাখছি, ভগবানকে বলছি যাতে খুব ভালো হবে। ধন্যবাদ, ধন্যবাদ। খুব ভালো। খুব ভালো লাগলো এপিসোডটা করে।
আর অনেক বকছি, বেকার বকছি, তো হ্যাঁ মানে বিশেষ করে কথা আমি জানি না আমি কতক্ষণ চলবে, এটা but, আসলে 2 ঘন্টা চলে যাবে, তো কোনো thank ব্যাপার না। you. তো আমাদের এখানে শেষ করতে হবে, নাহলে এখান থেকে বেরোতে পারবো না, আমাদের টিমের লোক গালাগাল দেবে এবার। তো তোমার বন্ধুকে ধন্যবাদ আসার জন্য, তোমাকে ধন্যবাদ। থ্যাঙ্কস স্লো এসছে, আমি একবার আনতে চাই, মানে ও তো পরে আসবেই, বাট তাও আমি একবার বলবো যে Slow একবার আসতে পারো, আসতে। যদি ক্যামেরা আসতে আর পারো। প্লিজ মানে কেন বললো সাবির আমাকে একটা কথা বললো, আমি জানি না ক্যামেরা দেখা যাচ্ছে দাদা, আসছি তো দুজনে মাথা কাছে, সত্যি কথা বলতে যে বললো যে তোমার বন্ধুকে একটু ডাউন হয়ে, আচ্ছা মানে বন্ধুকে বললো, তো সত্যি কথা বলতে গেলে ও আমার থেকে জুনিয়র, বাট এখন বন্ধু বলতে গেলে ওই আছে একমাত্র যে মন দুঃখে মানে আলোচনা সবকিছু আমরা শেয়ার করতে পারি। থ্যাংক ইউ বন্ধু, মানে কথাটা মানে এসে করার জন্য। আমি জানি না কি বলবো ওর সম্বন্ধে, কথা বললে শেষ হবে না। আর কোনো একদিন সময় আসবে যখন ও ওর মনের কথাগুলো সাবিরের সঙ্গে শেয়ার করবে, তো প্লিজ তোমরা না সেটা শুধু আমার না, দর্শকদের সঙ্গে। দর্শকের সঙ্গে শেয়ার হ্যাঁ। করবে, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই। না বন্ধু বলার একটা কারণ ছিল, যখন তুমি বললে সবাই ছেড়ে চলে গেছে, হ্যাঁ কিন্তু ও থেকেছে, একদম। এবং শুরুতেও তোমাকে একটা আইডিয়া দিয়েছে, এটা বিশাল বড় পাওনা। এই সম্পর্কটা ভাঙবে না কোনোদিনও। হ্যাঁ মানে আমি খুব লাকি যে এত একদম। ক্রিয়েটিভ একটা পার্সনকে আমার সঙ্গে রয়েছে আর এবং পেয়েছি তোমার এই সঙ্গে সুযোগ। থেকেছে, সঙ্গে থেকে সঙ্গে কেউ থাকে না, খুব লাকি, সবাই ছেড়ে চলে গেছে। হ্যাঁ, সো তোমাকে ধন্যবাদ। আশা করবো তোমাকে আমরা কোনদিন সিটে দেখতে পাবো, দর্শকরা জানতে পারবে। যাক, আজকে আড্ডাটা অনেকক্ষণ চলছে, এবার আমরা ইমোশনাল জায়গায় না গিয়ে আমরা আজ আড্ডাটা শেষ করছি। শুধু তোমাকে ধন্যবাদ আসার জন্য, আর প্রকাশ তোমাকে ধন্যবাদ। তোমার আশা করবো তোমার সবার সঙ্গে কাজ করতে পারবো এবং আরও ভালো কাজ করতে পারবো। তো দর্শকরা, আজকে আপনারা দেখলেন একটা খুব বেশি একটা ইমোশনাল জায়গায় আমরা চলে যাচ্ছি, এটা যাওয়ার কথা না, কিন্তু যাই হোক, আশা করছি আপনাদের আমাদের এপিসোড দেখতে ভালো লেগেছে। এবং আজকে আমরা শিখলাম প্রকাশের থেকেও বা স্লো বা বং প্রকাশের থেকেও যে আমরা কীভাবে অনেক ধরনের প্রতিকূলতা থেকে বেরিয়ে এসে আমরা কাজ করতে পারি। এবং প্রকাশে যেটা বললো যে ও একটা অন্য মিডিয়ামে ছিল, ডান্স, সেখান থেকে ডান্স নিয়ে নিজের একটা পাগল থাকা, মানে নিজের ভালোবাসা নিয়ে পাগল থাকা, যেটা আমিও রিলেট করতে পারছি বা অনেকে আর পারছেন। সেটা আপনার ডান্স হতে পারে, গল্প লেখা হতে পারে, অভিনয় হতে পারে, বা আপনি ইঞ্জিনিয়ারিং করতে পারেন, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারেন। তো সেটা কেন বললাম, যাই হোক, তো আপনারা অনেক কিছু করতে পারেন। তো নিজের কাজটাকে ভালোবাসা, তার জন্য নিজের 100% দেওয়া, সব কিছু করা। এবং একটা জিনিস আমি বলবো যে যারা আমাদের সঙ্গে আছেন, এটা প্রকাশ সাথে বলতে ভুলে গেছি, আমি সবসময় বলবো যে আমরা যখন ছোটো থাকি না, আমাদের বাবা মারা অনেক কিছু চায় যে এটা করো ওটা করো, কোনোদিন নিজের বাবা মাকে ব্লেম করবে না, কারণ তোমার বাবা মা প্রচুর কষ্ট করে যে দিনটা দেখে এসেছে, তারা একটা জিনিসই চায় যে তুমি যেন সেটা ফেস করতে না পারো। এবং আমরা যে ইউটিউব করছি বা কাজ করছি, টাকা কামাচ্ছি, এটা আমাদের বাবা মারা বুঝতে পারে না। তো তারা ঠিক আমাদের অ্যাগেনস্টে না, তারা শুধু চায় এটার জন্য যে আমরা কালকে গরিব না থাকি, কষ্ট না পাই, দ্যাটস দ্য অনলি রিজন। তাদেরটাও বোঝো, তোমারটা রাখো, তারা বুঝতে না পারলেও বা পারলেও চেষ্টা করো নিজেরটা করে যাওয়া, এবং এই কষ্টটা কষ্ট হিসেবে না দেখে এই অভিজ্ঞতাটাকে মজা নেওয়া, এই জার্নিটাকে এনজয় করা। কোনো না কোনো দিন কোথাও না কোথাও পৌঁছে যাবেই, আমরা চেষ্টা করছি, আমিও চেষ্টা করছি। তো আজকে বেশি বকছি, তো অনেক কিছু শিখলাম আপনাদের আজকের এই জার্নিতে। এবং এর পরের দিনকে আবার কাউকে নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন, নিজেদের যত্ন নেবেন এই গরমের মধ্যে, আর নিজের ফ্যামিলি সবাইকে ভালো রাখবেন, ভালো ভালো কাজ দেখবেন, চৌকাটা সঙ্গে থাকবেন, চৌকাটা সাবস্ক্রাইব করবেন, বৈঠকখানা এপিসোডে দেখবেন, লোককে জানানোর চেষ্টা করবেন। আশা করবো আমরা বৈঠকখানাটাকে কোথাও একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো আপনাদের পাশে থাকলে। আজকের জন্য শেষ করছি, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, নমস্কার।